আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের ওরোফেসিয়াল পেইন অ্যান্ড আল্ট্রা সিনেসেশনের সেকেন্ড ক্লাস। আজকে আমরা আলোচনা করব যে আসলে আমরা যে গত ক্লাসে বলছিলাম যে পেইনটা ডায়াগনোসিস করব কিভাবে, তারই একটু ডিটেলস। আর হচ্ছে যে আপনার ওরোফেসিয়াল পেইনের যে প্রধান দুটি ক্রাইটেরিয়া বলেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে অডন্টোজেনিক পেইন বা ডেন্টাল অরিজিন পেইনগুলো, সেগুলো নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। ঠিক আছে? সো আমরা প্রথমেই বলেছিলাম পেইন হচ্ছে একটা সাবজেক্টিভ একটা সেন্সেশন ফেনোমেনন। এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে ভেরি করতে পারে, তাই না? একজনের পেইন পারসেপশন কীরকম হবে সেটা টোটালি তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তারপরও ব্যক্তিগত বিষয় দিয়ে তো আসলে আমাদের রোগ ডায়াগনোসিস হবে না। সুতরাং সেটাকে একটা এই সাবজেক্টিভ বিষয়টাকে একটা অবজেক্টিভ ফেনোমেনার মধ্যে আনতে হবে, সেটাকে মেজারমেন্টের একটা ব্যবস্থা আমাদের করতে হবে। ঠিক আছে? সো যদি কোনো পেশেন্ট আমাদেরকে এসে বলে, তাই না, যে তার প্রধান কমপ্লেনটা হচ্ছে ব্যথা, তাহলে হচ্ছে এই ব্যথাটাকে আমরা সিস্টেমিক ওয়েতে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কী জন্য ব্যথাটা হচ্ছে। কারণ হচ্ছে আমাদের ওরোফেসিয়াল রিজনে অনেকগুলো ডিজিজ আছে, এবং হচ্ছে অনেকগুলো ডিজিজেরই প্রধান যে প্রেজেন্টেশন সেটা হচ্ছে পেইন। সুতরাং আমরা যদি এই পেইনটা কী কারণে হচ্ছে সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, আমরা কিন্তু কখনোই পেশেন্টটাকে সঠিক ট্রিটমেন্ট দিতে পারবো না। ডায়াগনোসিস না করা হলে আমরা কখনোই তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারবো না। সো আমাদেরকে যদি কোনো পেশেন্ট মানে সে কমপ্লেন করে যে তার ব্যথা, তাহলে সেই ব্যথাটাকে আমরা আস্তে আস্তে কীভাবে আইডেন্টিফাই করব যে কী থেকে তার ব্যথাটা তৈরি হচ্ছে, সে আইডেন্টিফাই করার জন্য আমাদের সিস্টেমিক ওয়েতে কতগুলো কোশ্চেন করতে হবে। আমরা এর আগে বলছিলাম যে আমাদের একটা পেশেন্ট কমপ্লেন করলে তার 8টা বিষয় আমাদের বিবেচনা করতে হবে, যেটাকে আমরা সক্রেটিস অ্যাক্রোনিম দিয়ে মনে রাখার চেষ্টা করেছি। সেটা হচ্ছে সাইট, অনসেট, ক্যারেক্টার, তারপর হচ্ছে রেডিয়েশন, তারপর হচ্ছে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর, তারপর হচ্ছে তার ইন্টেন্সিটি, তার সেভিয়ারিটি, তাই না? আর তার এখন এই যে এই বিষয়গুলো আছে, তাই না, এই বিষয়গুলো আমাদের তো নর্মালি তো আমরা প্রশ্ন করতে পারবো না। আমরা তো পেশেন্ট আমাদের কীভাবে বলবে না, তো পেশেন্টকে আমাদের একটা নির্দিষ্ট ওয়েতে প্রশ্ন করতে হবে, যে আসলে একটা নির্দিষ্ট ওয়েতে একটা সিস্টেমিক্যালি প্রশ্ন করে তার কাছ থেকে আমাদের জেনে নিতে হবে যে আসলে এই পেনটা কোন কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। যে এখানে সাধারণত 12টা কোশ্চেন করতে হয় পেশেন্টকে এই টোটাল পেইনের ডিটেলস জানার জন্য, তাই না? এই 12টা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রাথমিক পর্যায়ে দেখা যাচ্ছে যে তোমাদেরকে এই 12টা কোশ্চেন অবশ্যই মুখস্থ করতে হবে, এবং হচ্ছে পেশেন্ট পেইন কমপ্লেন করলে একদম হাতে ধরে সিস্টেমেটিক্যালি এবং সিরিয়াল ওয়াইজ এই 12টা কোশ্চেন পেশেন্টকে করতে হবে। এই 12টা কোশ্চেনের অ্যান্সার থেকে তোমাকে ওই সক্রেটিসের অ্যাক্রোনিম অনুযায়ী বা পেইনের ডিটেলস সাজাতে হবে, যেটা কিনা তোমার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে, তাই না, পেশেন্টের হিস্ট্রি শিটে ঠিক এইভাবে পেশেন্টের পেইনের ডিসক্রিপশনটা দিতে হবে এই কোশ্চেন অনুযায়ী। তাহলে তার ফার্স্ট কোশ্চেন কী হচ্ছে? ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে হাউ উড ইউ ডিসক্রাইব দ্য পেইন। ঠিক আছে? যে পেশেন্টকে একদম, এটা হচ্ছে একটা ওপেন কোশ্চেন, পেশেন্টকে একদম তার নিজের ভাষায় বলতে হবে যে ব্যথাটা কেমন বলেন। কারণ পেশেন্ট তার মতো করে বলবে যে আমাকে আমার ব্যথাটা খুব তীব্র ব্যথা, তাই না, ব্যথাটা হলে মনে হয় যে আমাকে ছুরি দিয়ে কাটতেছে, কিংবা হচ্ছে বর্ষা বিধায় দিচ্ছে, কিংবা একদম পুরো সুই দিয়ে গুতাচ্ছে, তাই না? কখনো কখনো বলতে পারে যে আমার ব্যথাটা হচ্ছে ভোঁতা একটা ব্যথা, তাই না, সব সময় থাকে, খুব বেশি সময় থাকে না, কীরকম মনে হয় সারা চাপার মধ্যে আস্তে আস্তে ছড়ায় পড়তেছে, এরকম একটা ব্যথা। কিংবা কেউ কেউ বলতে পারে যে আমার কাছে মনে হয় যে সারা মুখের মধ্যে যেরকম আগুন জ্বলতেছে, ঠিক আছে, বার্নিং পেন। ঠিক আছে? এই পেনের ক্যারেক্টারগুলো পেশেন্টের কাছ থেকে তোমাকে জেনে নিতে হবে তার নিজের ভাষায়। তাহলে আমরা প্রথম যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে আপনার ব্যথাটা একটু কেমন, একটু বলেন। ঠিক আছে? তারপরে কোশ্চেনটা করতে হবে সেটা হচ্ছে হোয়ার ইজ দ্য পেইন মোস্ট সিভিয়ার, তাই না? পেশেন্টকে বলতে হবে আপনি কি আঙ্গুল দিয়ে দেখাতে পারবেন ব্যথাটা কোথায়, তাই না? সে যদি হাত দিয়ে ইন্ডিকেট করে যে ব্যথাটা হচ্ছে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই জায়গায় আমার এই জায়গাতে ব্যথা, বা হচ্ছে এই বাড়িতে ব্যথা, বা হচ্ছে এই জায়গাতে ব্যথা, তাহলে এটা, যেমন ধরো হাত দিয়ে যদি পয়েন্ট আউট করতে পারে তাহলে আমরা পালপাইটিসের পেনটা বুঝতে পারবো। ঠিক আছে? কিংবা হচ্ছে যে আমাদের যদি এক্সট্রা ওরাল রিজিয়নে যদি আঙ্গুল দিয়ে দেখাতে পারে তাহলে ট্রান্সমিনাল নিউরাল যে একটা ট্রিগার পয়েন্ট থাকে, তাই না? এভাবে আমাদেরকে জিজ্ঞেস করে নিতে হবে যে ব্যথাটা কোথায়, ব্যথার জায়গাটা কোথায়। তারপর জিজ্ঞেস করতে হবে হোয়ার ডাজ দ্য পেন স্প্রেড টু, কোথায় ছড়ায় যাচ্ছে, ব্যথাটা কোথায় ছড়া যাচ্ছে, আপনি একটু বলেন তো ব্যথাটা কোথায় ছড়া যাচ্ছে, ব্যথাটা কি ছড়ায়, গেলে কোথায় ছড়ায়। দেখবো যে পেশেন্ট বলবে
যদি পালপাইটিসের পেন হয়ে থাকে, ওই হচ্ছে আমার দাঁতে ব্যথা, কিন্তু আমার কাছে মনে হয় যে ব্যথাটা একদম পুরা যে কান থেকে চোখ থেকে মাথায় চলে গেছে, ঠিক আছে। তাহলে যদি এইভাবে রেডিয়েট করে ব্যথাটা, যদি এইভাবে ছড়ায় যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে পালপাইটিসের ব্যথা। আর যদি বলে যে না স্যার ব্যথাটা কোথাও ছড়ায় না, জাস্ট এই জায়গায় থাকে, তাই না, তাহলে পেরিওডন্টাইটিসের ব্যথা হতে পারে, কিংবা অন্য কোনো লোকাল প্যাথোলজি হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে হাউ সিভিয়ার ইজ দ্য পেইন, বলতে হবে ব্যথাটা কতটুকু তীব্র, কীরকম তীব্র। আপনি 1 থেকে 10-এর মধ্যে, যেমন আপনার সাধারণ ব্যথা খুব সামান্য, আপনাকে চিমটি কাটলাম, এই ব্যথাটা হচ্ছে যে মানে হচ্ছে এই 1 থেকে 10-এর মধ্যে আপনি ব্যথাটাকে কোন স্কেলে ফেলবেন, তাই না। সে যদি ফেলে 1 থেকে 3-4-এর মধ্যে ফেলে, তাহলে এটা মাইল্ড পেইন, তাই না। 4-5 থেকে শুরু করে 6-7 পর্যন্ত তার মডারেট পেইন, আর 8-এর বেশি হলে, তাই না, 8, 9, 10 হচ্ছে সিভিয়ার পেইন। তারপর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে এই ব্যথাটা পেশেন্টকে রাত্রিবেলা ঘুমাতে দেয় কি না। দেখা যাচ্ছে যে আমাদের তীব্র যে ব্যথাগুলো, পালপাইটিসের যে ব্যথাগুলো, সেগুলো কিন্তু পেশেন্টকে রাত্রে ঘুমাতে দেয় না, তাই না। পেশেন্ট বলবে যে না, গত রাত্রে আমি ঘুমাতে পারিনি, কিংবা তার আগের রাত্রে আমি ঘুমাতে পারিনি, তাই না। তাহলে আপনাকে মনে করতে হবে যে এটা আসলে পালপাইটিসের পেইন। আর যদি পেশেন্ট বলে যে না স্যার আমার রাত্রে ঘুম হয়েছে, ঠিকমতো আমি ঘুমাতে পেরেছি, তাহলে এটা পেরিওডন্টাইটিসের পেইন বা অন্য কোনো ডিজিজের পেইন, ঠিক আছে। যেমন আরেকটা কথা বলেছিলাম গতকালকে, যে মাইগ্রেনাস, পিরিয়ডিক মাইগ্রেনাস নিউরালজিয়া, এই সবসময় রাত্রে একটা নির্দিষ্ট সময় পেইনটা শুরু হয়, রাত 2টার দিকে বা 3টার দিকে ব্যথাটা শুরু হবে, তাই না। এই জন্য যে পেইনটা রাত্রেবেলা পেশেন্টকে জাগাচ্ছে কিনা, তাই না, পেশেন্ট রাত্রেবেলা ঘুমাতে পারতেছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট একটা ডায়াগনস্টিক ফিচার, ঠিক আছে। তারপর এখানে আরেকটা কোশ্চেন করতে হবে, হোয়েন ডিড, ব্যথাটা কখন শুরু হয়েছে। তার মানে ব্যথাটা কখন শুরু, এর সাথে তুমি অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরগুলো জানতে পারবা। যেমন হচ্ছে রিভার্সিবল পালপাইটিসের পেন হচ্ছে খাওয়ার সাথে সম্পর্কিত, তাই না। যখন পেশেন্ট খাবে, খাওয়ার পরপরই তার ব্যথা শুরু হবে। খাওয়ার সাথে সম্পর্কিত আর ব্যথাগুলো কী কী আছে, যেমন হচ্ছে সেলিভারি গ্ল্যান্ডের যে, যদি সেলিভারি গ্ল্যান্ডে কোনো প্যাথোলজি থাকে, বা সেলিভারি গ্ল্যান্ডে যদি পাথর থাকে, স্টোন হয়, তাহলে পেশেন্টের খাওয়ার পরপর ব্যথা হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে তার যদি পেরিওডন্টাল পেইন হয়, তাহলে তার ব্যথাটা হচ্ছে খাওয়ার সাথে, যখন সে কামড় বাইট করবে, তখন তার একটা ডাল পেইন হবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, পেশেন্টের কখন ব্যথাটা শুরু হচ্ছে, তাই না। তারপর যেমন ইরিভার্সাল পালপিটিসের পেইনটা হচ্ছে স্পন্টেনিয়াস, যে এর জন্য কোনো স্টিমুলেশনের দরকার হয় না। পেশেন্ট বলবে যে না স্যার আমার খাওয়া লাগে না, আমার যে কোনো সময় হঠাৎ করে আমার ব্যথা শুরু হয়ে যায়, ঠিক আছে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ফিচার, যে হচ্ছে ব্যথাটা তাকে রাত্রিবেলা ঘুমাতে দেয় কিনা, বা রাত্রি ঘুম থেকে জাগায় কিনা, তাই না। তারপর হচ্ছে যে হোয়েন ডিড দ্য পেন স্টার্ট, এ তো বললাম যে হচ্ছে পেনটা কখন শুরু হলো কোনো কিছুর সাথে। যেমন হচ্ছে কোনো পালপাইটিসের পেনগুলো রাত্রেবেলা বেশি বাড়ে, রাত্রেবেলা বেশি শুরু হয়, তাই না। আমাদের টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টের পেনগুলো হচ্ছে সকালবেলা বেশি বাড়ে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টের ডিস্ক প্যাথোলজি যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে যে তোমার সে খাওয়া দাওয়া করার পরে, জ মুভমেন্ট করার পরে তখন পেন হয়। আবার ওরোফেসিয়াল মাস্কুলার যে পেনগুলো আছে, মাস্কুলার পেনগুলো তুমি যখন অনেকক্ষণ ধরে চাবাতে থাকবা, চুইংগাম চিবাবা, তারপরে দেখবা যে মাসুলগুলো ফেটিক হয়ে যাবে, মাসুলগুলো পেন করা শুরু করবে। সুতরাং কখন পেনটা শুরু হচ্ছে তার উপর ডিটারমাইন করেও কিন্তু আমরা ইম্পর্টেন্টলি ডায়াগনোসিস করতে পারি যে পেনটা আসলে কী ধরনের পেন। তারপর হচ্ছে যে ইফ ইট কামস অ্যান্ড গো, হাউ লং ডাজ ইট লাস্ট ফর ইচ টাইম, ঠিক আছে। যে ব্যথাটা কতক্ষণ থাকতেছে, পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে আপনার যে ব্যথাটা শুরু হচ্ছে, ব্যথাটা কতক্ষণ থাকতেছে। ইরিভার্সিবল পালপিটিসের ক্ষেত্রে অল্প, যতক্ষণ খাবে ততক্ষণ থাকবে, যতক্ষণ নক্সিয়াস স্টিমুলাই থাকবে ততক্ষণ ব্যথাও থাকবে। আর ইরিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে হচ্ছে যে ব্যথাটা স্পন্টেনিয়াসলি হবে, এবং অনেকক্ষণ পর্যন্ত, একবার ব্যথা শুরু হলে সাধারণত 2-3 ঘন্টা পর্যন্ত থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এগুলো সাধারণত 30 মিনিট থেকে 40 মিনিট পর্যন্ত স্থায়ী হয়, তাই না। আর হচ্ছে যেগুলো এখানে অ্যাটিপিক্যাল ফেশিয়াল পেইন, তাই না, সেই পেনগুলো দেখা যাচ্ছে যে বিশাল স্টেজ, যে আমার ব্যথা আছে কয়েকদিন ধরে ব্যথা করতেছে, বা কয়েক বছর ধরে, কয়েক মাস ধরে ব্যথা। বার্নিং মাউথ সিনড্রোমের জ্বালা পোড়াটা, এটা হচ্ছে পেশেন্ট হিস্ট্রি দেবে যে আমার প্রায় 5-6 বছর ধরে আমার মুখ জ্বালা পোড়া করে, আমি অনেক ডাক্তার দেখাইছি, কেউ ভালো করতে পারে না, ঠিক আছে। তারপর হচ্ছে তারপরে কোশ্চেনটা হচ্ছে ডাজ এনিথিং কজেস দ্য পেইন টু স্টার্ট, তাই না। এই পেইনটার জন্য কোনো স্টিমুলাই আছে কি না। যেমন হচ্ছে তোমার ইরিভার্সিবল পালপাইটিস, তারপর যে ডেন্টাল সেন্সিটিভিটি, এগুলাতে কী হয়, তুমি অ্যাসিডিক ফুড খাও, মিষ্টি জাতীয় খাবার খাও, বা ঠান্ডা খাবার খাও, তাহলে কি ব্যথা শুরু হয়ে যায়, তাই না। আমরা পেশেন্টকে জিজ্ঞেসই করি প্রথমে যে আপনার ঠান্ডা খাবারে ধরে, মিষ্টি খাবারে ধরে, যদি বলে ধরে, তাই না, কিংবা যদি বলে ব্যথা শুরু হয়, তাহলে এটা আমরা পালপাইটিসের কথা চিন্তা করি। সাধারণত পেরিওডন্টাইটিসের পেইনগুলো এরকমভাবে মিষ্টি জাতীয় খাবারে বা অন্য কোনো খাবারের সাথে সম্পর্ক নাই, ঠিক আছে। হচ্ছে ডাস এনি থিং মেক্স দ্য পেন ওর্স, তাই না। ঠিক সেরকম যে তোমার পালপাটিসের পেনগুলো কী করবে, ঠান্ডা বা গরম সেগুলো তুমি যদি খেতে থাকো, তাহলে ব্যথাটা আরও বেশি খারাপের দিকে যাবে, ঠিক আছে।
ডাজ এনিথিং মেক্স দ্য পেন বেটার। এটা একটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ফিচার, যে দেখবা যে আমাদের ইরিভার্সাল পালপাইটিসের ক্ষেত্রে, তাই না, পেশেন্ট যখন তোমার চেম্বারে আসবে তখন পেশেন্ট সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটা ঠান্ডা কোনো কিছু মুখের মধ্যে ধরে নিয়ে আসবে, ঠিক আছে, হয় আইস ব্যাগ কিংবা হচ্ছে ঠান্ডা পানির বোতল। কারণ হচ্ছে দেখা যাচ্ছে এই রিভার্সাল পালপাইটিসের পেনটা তুমি যদি ঠান্ডা দাও, তাই না, তাহলে হচ্ছে পেনটা কমে যায়, হট সাবস্টেন্সে পেনটা বাড়ে। আবার রিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে হচ্ছে হট সাবস্টেন্সে পেনটা কমে যায়, কোল্ড জিনিসে ব্যথাটা বাড়ে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা মানে ডায়াগনস্টিক ফিচার। রিভার্সিবল পালপাইটিসে হচ্ছে হটে ব্যথাটা বাড়বে, সরি হটে ব্যথাটা কমবে, কোল্ড কি বললাম, রিভার্সিবল পালপাইটিসে তোমার হচ্ছে কোল্ডে ব্যথাটা বাড়বে, হটে ব্যথাটা কমবে, ঠিক আছে। আর এই রিভার্সিবল পালপাইটিসে তোমার হচ্ছে কোল্ডে ব্যথাটা কমবে, হট স্টিমুলাইতে ব্যথাটা বাড়বে। কেন বাড়বে সেটা তোমাদেরকে পরে বলে দিচ্ছি, ঠিক আছে। এবং এর সাথে অন্য কোনো অ্যাসোসিয়েটেড প্রবলেমস আছে কি না, যেমন যদি তার সিস্ট হয়, টিউমার থাকে, তাহলে তার সোয়েলিং থাকবে, ফোলা থাকবে, মাইগ্রেনাস পেইন হয়, তাহলে তার সাথে বমি থাকবে, নসিয়া থাকবে, তাই না। এই ধরনের অন্যান্য ফিচারগুলো আছে কি না সেগুলো আমরা কোশ্চেন করে বের করে নেব। তাহলে পেশেন্ট যদি কখনো আমাদের কাছে পেইন কমপ্লেন নিয়ে আসে, তাহলে পেশেন্টকে আমরা সিস্টেমেটিক্যালি 12টা কোশ্চেন করব। 12টা কোশ্চেনে প্রথম হচ্ছে যে আমি পেশেন্টকে মানে তার নিজের কথা বলতে বলবো, বাবা বলেন তো পেইনটা কেমন, আপনার ব্যথাটা কেমন। তারপর হচ্ছে যে ব্যথাটা কোথায় সব থেকে বেশি হয়, তাই না, ব্যথাটা কি চারদিকে ছড়ায় যায়, তাই না, ব্যথাটা কতটুকু তীব্র, ব্যথাটাকে আপনাকে রাত্রেবেলা ঘুমাইতে দেয়, গতকালকে রাত্রে আপনি ঘুমাইতে পারছেন, তাই না, তো ব্যথাটা কখন শুরু হয়েছিল, ব্যথাটা কি সবসময় একই রকম থাকে নাকি কখনো যায় কখনো আসে, তাই না। তারপর ব্যথাটা যখন শুরু হয় তখন ব্যথাটা কতক্ষণ পর্যন্ত থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে কোনো জিনিস কি ব্যথাটাকে শুরু করে, কোনো জিনিসের সাথে কোনো সম্পর্ক আছে, কোনো জিনিস কি ব্যথাটাকে ভালো করে, কোনো জিনিস কি ব্যথাটাকে খারাপ করে, একদম বন্ধ করে দেয়, আর এর সাথে আপনার অন্য কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না। এই 12টা কোশ্চেন যদি আমরা সিস্টেমেটিক্যালি পেশেন্টের কাছে করতে পারি এবং পেশেন্টের কাছ থেকে তার সঠিক মানে অ্যান্সারগুলো আমরা পেতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজে পেশেন্টের পেইনটা কী থেকে হচ্ছে সেটা ডায়াগনোসিস করতে পারবো, স্পেশালি ডেন্টাল পেইনের ক্ষেত্রে, যেগুলো কিনা অরিজিন ডেন্টাল পেইন। তারপর ডেন্টাল পেনে আরও কিছু ফিচার আছে, সেই ফিচারগুলো হচ্ছে ডেন্টাল যেগুলো কিনা অডন্টোজেনিক অরিজিন, দাঁত এবং দাঁতের সাপোর্টিং স্ট্রাকচার, দাঁতের সাপোর্টিং স্ট্রাকচার যেমন পেরিওডন্টিয়াম, তারপর হচ্ছে ডেন্টিন, সিমেন্টাম, তারপর হচ্ছে বোন, তার অ্যালভিউলার বোন, ঠিক আছে। এইসব রিজন থেকে যে পেনগুলো তৈরি হয় সেই পেনগুলোকে আমরা ডেন্টাল পেন বলি, তাই না। এগুলো কতগুলো ফিচার আছে, যে সাধারণত এই পেনগুলো হচ্ছে ইউনিল্যাটারাল, মুখের যে কোনো এক পাশে ব্যথা শুরু হবে এবং সেই পাশেই থাকবে। একমাত্র লোয়ার সেন্ট্রাল ইনসিসারে ব্যথা হলে সেটা কী হবে, তার পাশে ছড়াতে পারে, অন্য পাশে ছড়াতে পারে, কারণ হচ্ছে নার্ভগুলো দুই পাশে সাপ্লাই দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে নেভার রেফার্ড অ্যাক্রস টু দ্য আদার সাইড, এই তো ইউনিলেটারাল এবং কখনো অন্য পাশে। এখান থেকে দাঁতে মোলার রিজনে তোমার ক্যারিজ হলো, পালপাইটিস হলো, এখান থেকে ব্যথাটা তোমার উঠতে উঠতে এই পাশ দিয়ে একদম পুরো মাথা পর্যন্ত চলে যাবে, কিন্তু কখনো এই পাশে ওই সাইডে যাবে না, ঠিক আছে। তারপর হচ্ছে পিরিয়ডন্টাল পেইন usually well localized and patient can পয়েন্ট আউট দ্য ট্রুথ ইনভলভড, তাই না। পিরিয়ডন্টাল পেইন্টের মধ্যে একদম পেইনটা লোকালাইজ থাকে, পেশেন্ট একদম টোটালি তোমাকে আঙ্গুল দিয়ে দেখাতে পারবে এই জায়গায় পেইনটা হচ্ছে। সাধারণত পালপাল পেইনগুলো অতটা ওয়েল লোকালাইজড হয় না, পেশেন্ট বলতে পারে না যে কোন দাঁত থেকে হচ্ছে, বলবে যে আমার এই রিজনে ব্যথা হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে সাধারণত জ থেকে দাঁত ব্যথাগুলো তৈরি হয়, তাই না। সো যে তোমার কাছে পেশেন্ট যদি প্রথম কোনো পেনের কমপ্লেন করে, তাহলে অধিকাংশ ক্ষেত্রে পেনটা তৈরি হয় ডেন্টাল না হলে পেরিওডন্টাল, হয় পালপাল না হলে পেরিওডন্টাল, তাই না। এই দুটো সব থেকে কমন পেন। তাহলে সবার প্রথম আমাদের পেশেন্ট পেনের হিস্ট্রি দিলে সর্বপ্রথম আমাদের এই দুটাকে এক্সক্লুড করতে হবে, তার কোনো ডেন্টাল কেরিজ আছে কিনা, পালপাইটিস আছে কিনা এবং পেরিওডন্টাইটিস আছে কিনা, এই দুটাকে এক্সক্লুড করার পরে তারপর আমরা বাকি যেগুলো চিন্তা করবো, ওকে। এখন আমি অনেক সময়ই দেখো একটা কথা বলছি, একটা ক্যারিস কথাটা বলছি, আবার পালপাইটিস কথাটা বলছি, তোমাদের মধ্যে একটা কনফিউশন হতে পারে যে ক্যারিস আর পালপাইটিসের মধ্যে পার্থক্য কী, তাই না। ক্যারিস হচ্ছে এটা ডিজিজ অফ এনামেল অ্যান্ড ডেন্টিন, তাই না। আমাদের দাঁতের মধ্যে খাবার আটকে গেল, সেখান থেকে অ্যাসিডিক কন্টেন্ট তৈরি হলো, ব্যাকটেরিয়া অ্যাটাক করলো আমাদের এনামেলটার মধ্যে একটা ক্যাভিটি তৈরি করলো, ক্যারিজের ডেন্টিনের মধ্যে সে ক্যাভিটিটা এক্সটেন্ড করলো, এই যে এই পর্যন্ত আমরা বলি হচ্ছে ক্যারিস, তাই না। দাঁতের মধ্যে ক্যাভিটি হলে সেটা কোনো ব্যাকটেরিয়া ঘটিত ব্যাপার হলে এবং অ্যাসিডিক ব্যাকটেরিয়া থেকে অ্যাসিড রিলিজ হওয়ার পরে দাঁতের ক্ষয় প্রাপ্তির ফলে যে গর্ত তৈরি হয় সেটা হচ্ছে ক্যারিস। এই
ক্যারিজটা যখন তোমার পাল্প পর্যন্ত ছড়ায় পড়বে এবং এই ইনফেকশনটা বা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনভলভমেন্টটা আমাদের মজ্জাতে বা পাল্পে এসে পাল্পকে ইনভলভ করবে এবং পাল্পটাকে ইনফেক্টেড বা ইনফ্ল্যামড করে ফেলবে, তখন আমরা একে বলতেছি পাল্পাইটিস। আইটিস যখন যোগ হবে কোনো ডিজিজ, কোনো জিনিসের সাথে যখন আইটিস যোগ হবে তখন সেটা মানে হচ্ছে সেই জায়গায় ইনফেকশন বা ইনফ্লামেশন। পাল্পের ইনফেকশন বা পাল্পের ইনফ্লামেশন হচ্ছে পাল্পাইটিস। ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত তোমার পাল্পাইটিস না হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তোমার পাল্প ইনভলভ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার ব্যথা তৈরি হবে না। ঠিক আছে? ক্যারিজ কিন্তু মানে পেইনফুল না। যদি ক্যারিজটা এনামেলে থাকে তাহলে সেটা কখনোই পেইনফুল হবে না, সেন্সিটিভিটিও ক্রিয়েট হবে না তেমন। ক্যারিজ তোমার ডেন্টিনে যখন ছড়ায় পড়বে তখন তোমার কী হবে, হালকা একটু সেন্সিটিভিটি ক্রিয়েট হবে কিন্তু ব্যথা অনুভব হবে না। যখন তোমার ক্যারিজটা পাল্পে ছড়িয়ে পড়বে, পাল্প যখন ইনভলভ করবে তখনই তোমার ব্যথা শুরু হবে। ঠিক আছে? ক্যারিজ ছাড়াও পালভাল ইনভলভ কীভাবে হতে পারে, যেমন তোমার দাঁতের মধ্যে ট্রমা হলো, তাই না, কিন্তু তোমার দাঁতে ফ্র্যাকচার হলো না বা কোনো সমস্যা হলো না, কিন্তু কোনো না কোনো খুব বেশি আঘাত পেলো, এই আঘাতের কারণে পাল্পের যে নার্ভ ইনভলভমেন্ট, ব্লাড ইনভলভমেন্ট, সেই পাল্প ইনভলভমেন্ট ক্ষতিগ্রস্ত হইলো, তাই না, ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সেখান থেকে কিন্তু পালপাইটিস হতে পারে। আবার তোমার ধরো পেরিওডন্টাইটিস আছে, তোমার মানে অ্যানামেল এবং ডেন্টিনে কোনো সমস্যা নেই, কিন্তু পেরিওডন্সিয়াম দাঁতের গোড়া দিয়ে মারি দিয়ে ইনফেকশন হলো, সেই ইনফেকশন যখন পেরিওডন্সিয়ামে ইনফেকশন হবে, পেরিওডন্সিয়াম যখন ইনভলভ হবে তখন কি ডিপ পকেট তৈরি হয়, যে পকেটটা থেকে পকেটের ডেপথ আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে দেখা গেলো যে ইনফেক্টেড রিজিয়নটা সরাসরি তোমার একদম দাঁতের গোড়ায় পর্যন্ত চলে গেছে, অ্যাপেক্সে চলে গেছে, এবং অ্যাপেক্স থেকে সে পাল্পটাকে ইনভলভ করছে। এখান থেকে কিন্তু পেরিওডন্টাইলেশন হতে পারে। ঠিক আছে? এনামেল বা ডেন্টিনে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু হচ্ছে পেরিওডন্সিয়ামে ক্ষতিগ্রস্তের কারণে সেটা কী করছে, পাল্পকে ইনভলভ করছে এবং পালপাইটিস বা পাল্পে ইনফ্লামেশন তৈরি করছে, সেটা হচ্ছে পালপাইটিস। তাহলে এখন বুঝতে পারছো যে ক্যারিস এবং পালপাইটিসের মধ্যে পার্থক্য কী। ক্যারিস হচ্ছে এনামেল এবং ডেন্টিলের অসুখ, আর পালপাইটিস হচ্ছে পাল্পের ইনফ্লামেশন। ঠিক আছে? এখন পালপাইটিস যখন হবে তখন হচ্ছে তোমার পেইন হবে। ঠিক আছে? কেন? কারণ পাল্পের যে হিস্টোলজি পড়ছো, পাল্পের মধ্যে কী থাকে, পাল্পের মধ্যে কিছু টিস্যু থাকে, তাই না, সেলস থাকে, অডন্টোপ্লাস্টিক সেল থাকে, কিছু কানেকটিভ টিস্যু থাকে, ব্লাড ভেসেলস থাকে, আর নার্ভ থাকে। ঠিক আছে? এই নার্ভগুলো আবার ফ্রি নার্ভ এন্ডিং, নার্ভের যে একদম সামনের যে অংশটুকু সেখানে কিছু রিসেপ্টর থাকে, নোসিসেপ্টর বলি বা পেন রিসেপ্টর বলি। এখন যখন পাল্পে ইনফ্লামেশন হচ্ছে তখন ইনফ্লামেশন হওয়া মানে কি, জায়গাটাতে ব্লাড সাপ্লাই বেড়ে যাওয়া এবং হচ্ছে জায়গাটা এক্সপান্ড, ফুলে যাওয়া, তাই না। ইনফ্লামেশনের প্রধান ক্রাইটেরিয়া চারটা, একটা কি, একটা হচ্ছে রোবো রেডনেস, ডোলোর পেইন, তারপর হচ্ছে তার হচ্ছে সাইজে বেড়ে যাওয়া, ঠিক আছে, আর হচ্ছে তার ফাংশন লস হওয়া। ঠিক আছে? সো পাল্পের মধ্যে যদি ইনফ্লামেশন হয় তাহলে পাল্পের কী হবে, ব্লাড সাপ্লাই বেড়ে যাবে, সে সাইজে এক্সপান্ড করতে চাবে, কিন্তু পাল্পটা কী দিয়ে ঢাকা, ডেন্টিন এবং এনামেল দিয়ে আবৃত, সে কি এক্সপান্ড হতে পারবে, সে এক্সপান্ড হতে পারবে না। তাহলে মূল প্রেশারটা কোথায় পড়বে, ফ্রি নার্ভ এন্ডিংয়ে পড়বে। ফ্রি নার্ভ এন্ডিংয়ে প্রেশার পড়লে সেখান থেকে আমাদের ভয়ঙ্কর রকম তীব্র পেইন সেন্সেশন ক্রিয়েট হবে। ঠিক আছে? সেই পেন সেন্সেশন আমাদের সেন্সরি নার্ভের মাধ্যমে আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছা যাবে। কালকে বলেছি যে পেন পাথওয়ে, কীভাবে পেনটা আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছাবে। ঠিক আছে? এখন এই পালপাইটিস যে হচ্ছে, পালপাইটিস কিন্তু একটা মানে নির্দিষ্ট পর্যায় সীমাবদ্ধ থাকে না। এই পালপাইটিস হওয়ার জন্য কতগুলো স্টেজ আছে, তাই না, যে একটা কি, সবার প্রথম পাল্পে যদি হালকা কোনো ধরনের মানে খুব কম একটা যদি নক্সিয়াস স্টিমুলাই হয় তাহলে পাল্প কিন্তু আসলে ইনফ্ল্যামড হচ্ছে না, পাল্পের মধ্যে জাস্ট হাইপারমিয়া হচ্ছে, পাল্পের তোমার কী হচ্ছে, পাল্পের কোনো সেল ড্যামেজড হচ্ছে না, কিন্তু পাল্পের মধ্যে ব্লাড সাপ্লাই বেড়ে যাচ্ছে, হালকা একটু প্রেশার তৈরি হচ্ছে, একে আমরা বলি পালপাল হাইপারমিয়া। সেখান থেকে যদি আর একটু সিভিয়ার কন্ডিশনে পৌঁছায় তখন সেখান থেকে আমরা সেখানে বলে হচ্ছে পালপালটা কী হচ্ছে, পালপাইটিস তৈরি হচ্ছে, এবং যেহেতু এটা খুব মানে সিভিয়ার ইনফ্লামেশন, সেটাকে আমরা একুইট পালপাইটিস বলি। ঠিক আছে? তারপর হচ্ছে যদি হিস্ট্রি খুব কম সময়ের জন্য থাকে, তারপর কী হচ্ছে, সেই একুইট পালপাইটিস যদি আমরা না ডিল করি বা না ট্রিটমেন্টের ব্যবস্থা নেই, সেখান থেকে আস্তে আস্তে কী হয়, সেই পালপাইটিসটা অনেক দিন স্থায়ী হয়। ঠিক আছে? সেটা ক্রনিক পালপাইটিসের রূপ নেয়। ঠিক আছে? ক্রনিক পালপাইটিস থেকে একসময় কী হয়ে যায়, পাল্পটা ডেথ হয়ে যায়, ডেথ হয়ে তখন কী হয়, পাল্পের যে মানে নেক্রোটিক সাবস্টেন্সগুলো থাকে সেগুলা, তাদের মধ্যে তো একটাই ফুটা, সামনে দিয়ে ফুটা থাকে, সেই ফুটা দিয়ে বের হয়ে যায়, আর সেই ফুটা দিয়ে যে বেরোতে না পারে কিছু অংশ বা নিচে দিয়ে যে অ্যাপেক্সটা আছে সেই অ্যাপেক্স দিয়ে বের হয়, অ্যাপেক্স দিয়ে বের হয়ে ওইখানে পাল্পের গোড়ায় একটা অ্যাবসেস তৈরি করে, তাই না। ওইখানে প্রথমে কী তৈরি করে, প্রথমে পেরিওডন্টাইটিস তৈরি করে, তারপর হচ্ছে অ্যাবসেস তৈরি করে। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের পালপাল প্রগ্রেশন। ঠিক আছে? তারপর সেটাকে আমরা পালপাল অ্যাবসেস বলি। ঠিক আছে? এখন ওই
পালপাইটিস হওয়ার আগেও কিন্তু আরেকটা পর্যায়ে আছে, যেমন দাঁতের মধ্যে ক্যারিস ইনিশিয়েশন হলো বা দাঁতে এনামেলটা কোনোভাবে ক্ষয়প্রাপ্ত হলো, দাঁতে এনামেলের পরে কোন লেয়ার থাকে, ডেন্টিনাল লেয়ার থাকে। ডেন্টিনাল লেয়ারের মধ্যে কী থাকে, ডেন্টিনাল লেয়ারটা কিন্তু এনামেলের মতো এত সলিড লেয়ার না। ডেন্টিনাল লেয়ারটা হচ্ছে একটা পোরাস লেয়ার। ডেন্টিনাল লেয়ারের মধ্যে অনেকগুলো কী থাকে, ডেন্টিনাল টিউবিউল থাকে, এবং ডেন্টিনাল টিউবিউলের মধ্যে অরোটোপ্লাস্টিক সেলের প্রসেসগুলো ঢুকে থাকে। এবং অরোটোপ্লাস্টিক সেলের মধ্যে কী থাকে, ওইখানে কিছু অরোটোপ্লাস্টিক সেলের যে নার্ভের যে এক্সটেনশন, সেই এক্সটেনশন ওটুকু পর্যন্ত থাকে, ডেন্টিনাল টিউবুলের মধ্যে ঢুকে থাকে, এবং এর মধ্যে কিছু ফ্লুইডও থাকে। ঠিক আছে, এটাকে ডেন্টিনাল ফ্লুইড বলি আমরা, তাই না? যখন কিনা দেখা যাচ্ছে দাঁতের মধ্যে ক্যারিস হচ্ছে বা হচ্ছে দাঁতের মধ্যে অ্যাব্রেশন বা অ্যাট্রিশন হচ্ছে, কোনোভাবে এনামেলটা ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং ডেন্টিনাল লেয়ারটা এক্সপোজ হয়ে গেছে, কিংবা আমরা যদি দাঁতে রিসেন্ট কোনো রেস্টোরেশন বা ফিলিং করে থাকি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ডেন্টিনাল যে ফ্লুইড অংশটুকু আছে, সেই ফ্লুইড অংশটুকু কোনোভাবে স্টিমুলেশন হতে পারে। আমরা মিষ্টি খাবার খাই, তাই না? তারপর হচ্ছে টেম্পারেচার ভেরিয়েশন যদি হয়, তাই না? কিংবা অ্যাসিডিক সাবস্টেন্স যদি ডেন্টিনাল টিউবুলের মধ্যে টাচে আসে, তাহলে ওই কিংবা যে কোনো ধরনের প্রেশার যদি ক্রিয়েট হয়, তাহলে ডেন্টিনাল ফ্লুইডগুলো কী করে, ডেন্টিনাল ফ্লুইডগুলো মুভমেন্ট করে। এবং ডেন্টিনাল ফ্লুইডগুলো মুভমেন্ট করলেই কিন্তু মূল প্রেশারটা কোথায় পড়তেছে, অডন্টোপ্লাস্টিক সেলে পড়তেছে, এবং অডন্টোপ্লাস্টিক সেলে ফ্রি নার্ভ এন্ডিংয়ে পড়তেছে। এখান থেকে একটা কী হয়, ট্রানজিয়েন্ট হালকা থেকে তীব্র একটা সেন্সিটিভিটি বা পেইন লাইক একটা সেন্সেশন তৈরি হয়, একে আমরা ডেন্টিনাল হাইপার সেন্সিটিভিটি বলি। ঠিক আছে, এই ডেন্টাল হাইপার সেন্সিটিভিটি কিন্তু কী করতে পারে, পেশেন্টও অনেক সময় এই ধরনের কমপ্লেন নিয়ে আসতে পারে। সুতরাং একে আমাদের এক্সক্লুড করতে হবে। ডেন্টাল হাইপার সেন্সিটিভিটির সিভিয়ার ফর্মটা হচ্ছে পেন। আসলে দাঁত তো আসলে কোনো ধরনের কোনো স্টিমুলাই বুঝতে পারে না। দাঁতের মধ্যে তুমি ঠান্ডা গরম কিংবা হচ্ছে মিষ্টি অ্যাসিড, সে কোনো ধরনের আলাদা করে বুঝতে পারে না। সে একমাত্র যে সেন্সেশনটা হচ্ছে সেটা হচ্ছে পেন। তুমি টেম্পারেচার ভেরিয়েশন হোক, তার আয়নিক ভেরিয়েশন হোক, তার পিএইচ ভেরিয়েশন হোক, কিংবা তার প্রেশারের ভেরিয়েশন হোক, যে কোনো ধরনের ভেরিয়েশন তার কীভাবে সেন্স করে, পেনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে হচ্ছে ডেন্টাল হাইপার সেন্সিটিভিটিকে কীভাবে আমরা এক্সক্লুড করবো, সেটা হচ্ছে দেখবো যে আগে যদি পেশেন্ট বলে ডেন্টাল হাইপার সেন্সিটিভিটির কথা, তাহলে দেখবো যে পেশেন্টের কোনো ক্যারিজ আছে কিনা, টুথ ফ্র্যাকচার আছে কিনা, তারপর হচ্ছে লস্ট ফ্র্যাকচার আর মার্জিনাল ডিফেক্টিভ রেস্টোরেশন আছে কিনা। ঠিক আছে, তারপর হচ্ছে কোনো রিসেন্ট ফিলিং করা হয়েছে কিনা, তাই না? সাধারণত মেডিকেল হিস্ট্রির দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে পেশেন্টের ক্ষেত্রে ওই যে গ্যাস্ট্রিক রিফ্লেক্স পাবো। পেশেন্ট হয় তার ভুমিটিং টেন্ডেন্সি আছে, কিংবা হচ্ছে সে হচ্ছে অ্যাসিডিক সাবস্টেন্স বা বেভারেজ খুব বেশি করে খায়। কারণ বেভারেজ খেলে বা অ্যাসিডিক গ্যাস্ট্রিক রিফ্লাক্স থাকলে তার কী হয়, অ্যাট্রিশন বা ইরোশন হয়। ইরোশনের ফলে ডেন্টাল হাইপারসেন্সিটিভিটি ক্রিয়েট হতে পারে। ডেন্টাল হিস্ট্রি যে দেখো, রিসেন্ট ডেন্টাল স্কেলিং করে থাকলে, ডেন্টাল স্কেলিং করলে কিছু হাইপারসেন্সিটিভিটি ক্রিয়েট হবে, তাই না? স্কেলিং না করলে আগে আমাদের কী হতো, দাঁতের মধ্যে কী হয়, পাথর জমা হয় বা প্লাক জমা হয়। এই প্লাক বা পাথর জমা হলে কিন্তু দাঁতের যে জিঞ্জিভাটা আছে, জিঞ্জিভাটা আস্তে আস্তে নিচে নেমে যায়। ডেন্টাল যে হাইপার সেন্সিটিভ অংশ, সিমেন্টাম এরিয়া আছে, সিমেন্টাম এরিয়াটা তোমার এক্সপোজড হয়ে যায়, এবং এক্সপোজড হয়ে গেলেও ওই এক্সপোজড অংশটুকু কিন্তু তোমার ওই ক্যালকুলাস বা প্লাক দিয়ে ঢাকা থাকে। ঠিক আছে, সো আমরা যখন স্কেলিংয়ের মাধ্যমে সেই ক্যালকুলাসটুকু মানে ওয়াশ আউট করে দিচ্ছি, তখন কিন্তু দাঁতের সেন্সিটিভ পার্টটুকু এক্সপোজড হয়ে যাচ্ছে। সুতরাং স্কেলিংয়ের পরে রিসেন্টলি তোমার কী হতে পারে, রিসেন্ট স্কেলিংয়ের পরে দাঁতের সেন্সিটিভিটি ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে রিসেন্ট রেস্টোরেশন, জিঞ্জিভাল রেস্টোরেশন বললাম তো। তারপর হচ্ছে তার সোশ্যাল হিস্ট্রি, হাই অ্যাসিডিক ডায়েট খেলে ইরোশন হবে। সিমটমস কি, ওই তো শার্প স্টেবিং, নার্ভ টাইপ পেইন, সাধারণত হট কোল্ড সুইট স্টিমুলাস বা সুইট সাবস্টেন্স খেলে তার দাঁতের মধ্যে ধরবে। ঠিক আছে, তবে হাইপার সেন্সিটিভিটির মধ্যে যদি পেইনও হয়, পেইনটা মানে অল্প সময়ের জন্য থাকে, ট্রানজিয়েন্ট সময়ের জন্য থাকে, বেশি সময়ের জন্য থাকে না। ঠিক আছে, এবং তোমার ওই স্টিমুলাসটা রিলিফ করলে সাথে সাথে পেইনটা ভালো হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই ধরনের বিষয়গুলো থাকে, যদি থাকে তাহলে আমরা ধরে নিব যে পেশেন্টের হাইপার সেন্সিটিভিটি আছে। তারপর হচ্ছে সাইনগুলো কী কী, জিঞ্জিভাল রিসেশন, ক্যারিজ, ফ্র্যাকচার লিকিং রেস্টোরেশন, বাবল অফ সালাইভা, মুভিং এ ব্রিজ, রিটেনার ইনক্লুডিং লুট ফেলিওর। এটা হচ্ছে যে আমরা যখন পেশেন্টকে ভাইটাল দাঁতে ক্যাপ করব বা ক্রাউন করব, সেই ক্রাউনের সময় যদি ভিতরে কোনো এয়ার থাকে, তো ক্রাউনটা চাপ দিলে এয়ারটা বের হয়ে যাবে, যে লাইনটি এয়ারটা বের হয়ে যাবে সেখানটা ফাঁকা রয়ে যাচ্ছে। সেই ফাঁকা জায়গা দিয়ে পরবর্তীকালীন সময়ে দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটার সাবস্টেন্স বা টেম্পারেচার একদম দাঁতের ভিতর পর্যন্ত চলে যেতে পারে, তাই না? এবং সেই ধরনের টেম্পারেচার ভেরিয়েশনের জন্য, ফুড সাবস্টেন্স ভেরিয়েশনের জন্য দাঁতের মধ্যে হাইপার সেন্সিটিভিটি ক্রিয়েট হতে পারে।
ঠিক আছে। টুথ ওয়্যার অ্যাট্রিশন, অ্যাব্রেশন, ইরোশন এই জিনিসগুলো যদি থাকে তাহলে হচ্ছে আমাদের দাঁতে পেন হতে পারে। এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু দুটা কথা বলা আছে, একটা হচ্ছে তোমার সাইন এবং একটা হচ্ছে সিমটমস। সাইন এবং সিমটমসের মধ্যে পার্থক্য কী? সাইন এবং সিমটমসের মধ্যে পার্থক্য তোমরা মেডিসিন বা সার্জারিতে পড়ে থাকবা যে সাইন হচ্ছে অবজেক্টিভ বিষয় এবং সিমটমস হচ্ছে সাবজেক্টিভ। সাইন হচ্ছে আমরা পেশেন্টের যা যা দেখতে পাবো, যেমন ডেন্টিনাল হাইপার সেন্সিটিভিটির ক্ষেত্রে পেশেন্টে আমরা কী দেখতে পাবো? কেরিসটা আমরা দেখতে পাবো, পেশেন্টের কোনো এরিশন ইট্রোশন আছে কিনা সেগুলো দেখতে পাবো, পেশেন্টের কোনো ফল্টি রেস্ট্রিকশন আছে কিনা সেটা আমরা দেখতে পাবো, পেশেন্টের কোনো মানে তোমার ক্রাউন এবং ব্রিজের মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা দেখতে পাবো। কিন্তু পেশেন্ট আমাদেরকে কী বলবে? পেশেন্ট কিন্তু পেনের কথা বলবে। পেশেন্ট যে পেন বলতেছে, আমরা কি পেনটাকে দেখতে পারি? আমরা পেনটাকে দেখতে পারি না। সুতরাং পেনটা হচ্ছে সিমটমস, আর এই যে বাকি জিনিসগুলো বললাম সেগুলো হচ্ছে সাইন। ঠিক আছে। আর এখন ডায়াগনস্টিক টেস্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে ওই দাঁতটাকে আইডেন্টিফাই করবো। দাঁতটাকে প্রথম হচ্ছে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন, এটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন আর হিস্ট্রি এগুলো তো আমরা নর্মালি নিয়ে নেব, কিন্তু ডায়াগনস্টিক টেস্ট আসলে হয় হচ্ছে আমরা যে ইনভেস্টিগেশনগুলো করতেছি ডায়াগনোসিসের জন্য, সেই ইনভেস্টিগেশনগুলো ডায়াগনস্টিক টেস্টের মধ্যে পড়ে। ঠিক আছে। কারণ ইনভেস্টিগেশনগুলোর মধ্যে কিছু আছে যেগুলো আমরা ক্লিনিক্যালি করতে পারি, যেগুলো ক্লিনিক্যাল এক্সামিনেশন, আর কিছু আছে আমাদের বিভিন্ন মানে স্পেশাল সাবস্টেন্সের মাধ্যমে, ইকুইপমেন্টসের মাধ্যমে করতে হয়। ঠিক আছে। যেমন এখানে ক্লিনিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে, ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা কী করতে পারি? প্রথমেই ডেন্টাল হাইপার সেন্সিটিভিটি চেক করার জন্য টেম্পারেচার ভেরিয়েশনটা আমরা চেক করব। ঠিক আছে। তো হট টেম্পারেচারটা কীভাবে দেবো? একটা গাটা পারচা রুট ক্যানালের সময় ইউজ করা হয়। গাটা পারচাটা একটু গরম করে, তাই না, পেশেন্টের দাঁতের মধ্যে ধরলে পেশেন্ট যদি পেন ফিল করে সেটা বুঝতে পারবো যে তার হট স্টিমুলায়ে তার কোনো ধরনের মানে এক্সাজারেটেড মানে সেন্সেশন আছে। আবার কোল্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা ইয়া করতে পারি যে আমাদের ডেন্টাল চেয়ারের যে জেট থাকে সেই জেট থেকে বাতাস দিতে পারি। ঠিক আছে। তারপর হচ্ছে পানি দিতে পারি, তাই না। এই বাতাস এবং পানিটা কিছুটা কোল্ডের মতো কাজ করে, সেখানে দেখবো যে পেশেন্টের কোল্ড সেন্সেশন আছে কি না। তারপর আরেকটা হচ্ছে যে আমরা ইথাইল ক্লোরাইড, তাই না, ইথাইল ক্লোরাইড হচ্ছে কটনের মধ্যে সামান্য একটু ইথাইল ক্লোরাইড নিয়ে সেই কটনটা ধরতে পারি। ইথাইল ক্লোরাইড দিলে হয় কি, কটনটা একদম টোটালি আইসি হয়ে যায়। ঠিক আছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা সাধারণত এটা বিএসএমএমও স্যারদের খুব পছন্দের জিনিস, সেটা হচ্ছে সিরিঞ্জের যেই আমরা লোকাল অ্যানেস্থেসিয়ার জন্য যে সিরিঞ্জটা ইউজ করি, ঠিক আছে, সিরিঞ্জের যে খাপটা থাকে সেই খাপের মধ্যে পানি ঢুকায় তখন সেটা ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়। ঠিক আছে। তখন হচ্ছে এই ফ্রিজ থেকে ওই ইয়াটা বের করে সিরিঞ্জটা একটু হাতে নিয়ে একটু ঘোরালে দেখা যাচ্ছে যে ওই স্টিকটা কী বলে আইস স্টিকটা বের হয়ে আসে। সেই আইস স্টিকটা দাঁতের মধ্যে ধরলেও দেখা যাচ্ছে যে অনেক সময় যাদের হাইপার সেন্সিটিভিটি থাকে তাদের এখানে পেন ফিল হয় বা সেন্সিটিভিটি ফিল হয়, তখন আমরা বলতে পারি যে না, তার মধ্যে হাইপার সেন্সিটিভিটি আছে। নর্মাল রেসপন্সে সাধারণত কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, তাই না। এগুলো হচ্ছে আসলে ডায়াগনস্টিক আসপেক্ট অফ ডেন্টাল হাইপার সেন্সিটিভিটি। এখন ট্রিটমেন্ট কী করবো, তাই না। ট্রিটমেন্টটা হচ্ছে কস্টটাকে এলিমিনেট করতে হবে। যদি ডেন্টাল ক্যারিজ থাকে, ফ্র্যাকচার থাকে, ডিফেক্টিভ রেস্টোরেশন থাকে, সেগুলো আমাদের এলিমিনেট করতে হবে। আর যদি হচ্ছে তোমার অ্যাব্রেশন, ইট্রোশন এসবের কারণে যদি তোমার ডেন্টাল হাইপার সেন্সিটিভিটি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত হাইপার সেন্সিটিভিটি দূর করার জন্য যে টুথপেস্টগুলো আছে, সেন্সোডাইন, পেপসোডেন্ট প্রো সেন্সিটিভ, মেডিপ্লাস, এই ধরনের টুথপেস্টে কিছু কিছু সাবস্টেন্স দেওয়া থাকে যেগুলো এখানে ডেন্টাল টিউবগুলোকে ব্লক করে দেয়। সুতরাং সেই ধরনের টুথপেস্টগুলো ইউজ করতে পারি। সেগুলো ইউজ করে কী হয়, পেশেন্টকে বলবো যে হচ্ছে প্রথমে আঙ্গুলে একটু টুথপেস্ট নিয়ে যে জায়গাতে আপনার বেশি সেন্সিটিভিটি করে, তাই না, সেন্সিটিভ, সেই অংশটুকুর মধ্যে বড়ায় রাখতে অন্ততপক্ষে 5 মিনিট, তারপর দাঁত ব্রাশ করে ফেলতে। ঠিক আছে। এবং সেটা একদিনে যাবে না, আস্তে 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 এখানে লেয়ার পড়তে 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 তখন যাবে। এখানে নিচে ছবিগুলো দেখো, একটা হচ্ছে যে জিঞ্জিভাল রিসেশন হচ্ছে, জিঞ্জিভাল রিসেশনের কারণে এক্সপোর্ট পার্টটুকু বের হয়ে গেছে। পরেরটা হচ্ছে যে দেখো ডেন্টিনাল টিউবিউলের মধ্যে অন্টোপ্লাস্টিক সেলগুলো ঢুকে আসে এবং ডেন্টিনাল টিউবিউলের মধ্যে কিছু ফ্লুইড থাকে, তাই না। যখন আমরা কিনা এই পিএইচ চেঞ্জ করি বা টেম্পারেচার ভেরিয়েশন করি বা হচ্ছে ফুড আয়নিক ভেরিয়েশন করি, তখন কি হয়, এই ডেন্টিনাল ফ্লুইডগুলোতে যে প্রেশার পড়ার পরে এই ওডোন্টোব্লাস্টের গায়ে লেগে থাকা যে নার্ভ ফাইবারটা থাকে, সেই নার্ভ ফাইবারের উপরে প্রেশার ক্রিয়েট হয়, তাই না। সেই প্রেশার ক্রিয়েটের ফলে আমাদের এই হাইপার সেন্সিটিভিটি ক্রিয়েট হয়। ঠিক আছে। ওকে, তাহলে আমরা ডেন্টাল হাইপার সেন্সিটিভিটি সম্বন্ধে কিছু জানলাম এবং সেটাকে কীভাবে ডায়াগনোসিস করবো সেটা বুঝতে পারলাম। ঠিক আছে। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে ক্র্যাকড টুথ সিনড্রোম, তাই না। কোনো কারণে দাঁতটা যদি ফেটে যায়, তাই না, তাহলে সেটাকে আমরা ক্র্যাকড টুথ বলি। এবং ফেটে যাওয়াটা বিভিন্ন রকম হতে পারে, শুধুমাত্র এনামেল
ইনভলভ করতে পারে, এনামেল ডেন্টিন ইনভলভ করতে পারে, এবং এনামেল ডেন্টিন এবং পাল্প ইনভলভ করতে পারে। ঠিক আছে। এখন যদি শুধুমাত্র এনামেল এবং ডেন্টিন ইনভলভ করে, যদি পাল্প ইনভলভ না করে, সেই ক্ষেত্রে আমাদের এর ফিচারটা একরকম থাকে, পাল্প ইনভলভ করলে তার ফিচারটা অন্যরকম থাকে। যদি এনামেল ব্রেকডাউন করে তাহলে ওটা অত বেশি সিভিয়ার না, এতে পেশেন্টের অত বেশি সমস্যা হয় না। বা ডেন্টিনে যদি ইনভলভ করে তাহলে হাইপার সেন্সিটিভিটির মতো ডেন্টিনাল টিউবগুলো এক্সপোজ হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে কী হচ্ছে, আমাদের হাইপার সেন্সিটিভিটি লাইক একটা মানে ফিলিংস তৈরি হবে। আর যদি পাল্প ইনভলভ করে যায় তাহলে সেই ক্ষেত্রে তো তোমার টোটালি পাল্পের ইনফ্লামেশন শুরু হবে। আর পাল্পের ইনফ্লামেশন শুরু হওয়ার আগে দেখা যাচ্ছে যে হাইপার সেন্সিটিভিটি একটা অবস্থান থাকবে। এখন আমরা ক্র্যাকড টুথ সিনড্রোমকে কীভাবে আমরা ডায়াগনোসিস করব, তাই না? এর ক্ষেত্রে সাধারণত অন্য কোনো মেডিকেল হিস্ট্রি থাকবে না। ওরাল হিস্ট্রির মধ্যে বা ডেন্টাল হিস্ট্রির মধ্যে যেটা থাকবে, তার পেরোডন্টাল কন্ডিশন খুব ভালো থাকবে, তার ডেন্টাল কন্ডিশন খুব ভালো থাকবে, এবং পেশেন্টের স্বাভাবিক স্ট্যাচিউরটা খুব ভালো হবে। কারণ একটা দাঁত ভাঙার জন্য, দাঁতটা কিন্তু এমনি এমনি ভাঙে নাই, তার অপোজিট দাঁতের প্রেশারে কিন্তু দাঁতটা ভাঙছে। সুতরাং অপোজিট দাঁতটা খুব ভালো থাকতে হবে, নাহলে এই প্রেশারটা জেনারেট হবে না। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যদি অপোজিট দাঁতে যদি রেস্টোরেশন করা থাকে। ঠিক আছে। কী ধরনের রেস্টোরেশন? অপোজিট দাঁতের কোনো সময় দেখা যাচ্ছে যে অপোজিট দাঁতে আমরা ক্রাউন করা আছে, ক্রাউনটা তো অনেক শক্ত স্টিলের, তাই না? তাহলে যে ন্যাচারাল দাঁতটা আছে, সেই ন্যাচারাল দাঁতটা যদি ক্রাউনের সাথে সবসময় প্রেশারফুল অক্লুশনে থাকে, ন্যাচারাল দাঁতটা ভেঙে যাবে। আবার দেখা যায় কোনো ক্ষেত্রে দাঁতের মধ্যে আবার রেস্টোরেশন করা বা ফিলিংটা অনেক বড়, তাই না? ফিলিংটা অনেক বড় থাকলে যে দাঁতের বাকি যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারের প্রেশার কমে যাবে, স্ট্রাকচার ছোটো হয়ে যাবে, তখন দেখা দাঁতের প্রেশারে যে দাঁতে ফিলিং করা হয়েছে সেই দাঁতটা তো এরকম ফ্র্যাকচার হয়ে যাবে। ক্র্যাকড টুথ সিনড্রোম। ঠিক আছে। তো হচ্ছে এর সিমটমসের মধ্যে যে জিনিসটা থাকে ডায়াগনস্টিক অন্যতম ফার্স্ট হচ্ছে রিবাউন্ড পেইন। ঠিক আছে। রিবাউন্ড পেনটা হচ্ছে যে পেশেন্টকে যদি আমি কামড় দিতে বলি, কামড় দিয়ে ছেড়ে দিতে বলি, তাহলে দেখা যাচ্ছে কামড় দিয়ে যখন সে ছেড়ে দিবে তখন তার একটা প্রচণ্ড রকমভাবে পেন ক্রিয়েট হবে। এটা কী জন্য হয়? কারণ হচ্ছে পেশেন্ট যখন কামড় দিয়ে ছেড়ে দেয় তখন আমাদের দাঁতে কিন্তু একটা ফিজিওলজিক মুভমেন্ট হয়। তাহলে যদি ফ্র্যাকচার হয়ে যায় তাহলে ফিজিওলজিক মুভমেন্টে কিন্তু দাঁতের দুইটা প্রান্ত দুই রকমভাবে মুভ করবে, একটা প্রান্ত আগে চলে আসবে আর একটা পার্ট পরে আসবে। ঠিক আছে। তাহলে এই যে দাঁতটা এলোমেলোভাবে মুভ করতেছে, তাহলে মুভ করলে মাঝখানে যে ডেন্টিনাল যে টিউবওয়েলগুলো ছিল, যে ডেন্টাল টিউবওয়েলের মধ্যে যে ফ্লুইডগুলো ছিল, সেই ফ্লুইডগুলোর মুভমেন্টও কি থাকবে না, মানে সমান থাকবে না। ফলে এখানে ডেন্টাল টিউবওয়েলের ফ্লুইডগুলোর অ্যাবনর্মাল মুভমেন্টের ফলে কিন্তু এটা হাইপার সেন্সিটিভ একটা পেইন আমাদের ফিল হবে, প্রচণ্ড রকমভাবে ব্যথা, অল্প সময়ের জন্য ব্যথা অনুভব হবে। আর এটাকে যদি পেশেন্ট আরও বেশি সময় ধরে লিঙ্গার করে তাহলে হচ্ছে ওই যে ক্র্যাকের যে ফাঁকাটা আছে সেই ফাঁকা দিয়ে মাইক্রো অর্গানিজম পাল্পের মধ্যে যাবে, পাল্পের থেকে সেখানে পাল্পাইটিস হবে, এবং পাল্পাইটিস অন্যান্য ফিচার নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসবে। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা একে কীভাবে ডায়াগনোসিস করব, ঠিক আছে, কিংবা ছবি দেখে কীভাবে ক্লিনিক্যালি কীভাবে ডায়াগনোসিস করতে পারতেছি। একটা তো হচ্ছে যে তার ইন্টারমিটেন্ট পেন থাকবে, পেনটা কি স্থায়ী হবে না, এবং হাইপার সেন্সিটিভিটি লাইক পেন থাকবে। ঠিক আছে। বাইটিংয়ে পেন থাকবে, রিবাউন্ড পেন থাকবে, এবং দাঁতটা কিন্তু ভাইটাল থাকবে। ঠিক আছে। আর হচ্ছে আমরা একে যে ইলুমিনেশনের মাধ্যমে সহজে ক্র্যাক টুথটা বুঝতে পারি। এখানে ছবিগুলো দেখো যে এখানে দাঁতের মধ্যে যদি আমরা মানে আলো দিই বা লাইট দিই তাহলে তুমি ফ্র্যাকচার লাইনটা কিন্তু সহজেই বুঝতে পারবা। ঠিক আছে। কারণ লাইটটা করে কি, ডেন্টিনাল টিউবওয়েল বা এনামেলের স্ট্রাকচারটা হচ্ছে প্রিজমিক স্ট্রাকচার। ঠিক আছে। সো প্রিজমিক স্ট্রাকচার যখন একটা ফুল এরিয়া জুড়ে যখন একটা সমান প্রিজমিক স্ট্রাকচার থাকবে তখন লাইটটাও কিন্তু সেই ক্রিস্টালাইন বা প্রিজমিক স্ট্রাকচারে পুরোটা ইনভলভ হয়ে সমানভাবে চারিদিকে আলোটা ছড়ায় পড়বে। কিন্তু যখন এখানে ফ্র্যাকচার থাকবে তখন হচ্ছে ফ্র্যাকচার লাইন পর্যন্ত কিন্তু আলো ছড়া যাবে, এরপর আলোটা যেতে পারবে না। ঠিক আছে। ফার্স্ট ছবিটা দেখো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে ফ্র্যাকচার লাইনটা। সেকেন্ড ছবিটা তো আমাদের একদম চোখে থেকে বুঝতে পারতেছি যে মাঝখানে ফ্র্যাকচার লাইন আছে, থার্ড পিকচারে ফ্র্যাকচার লাইন আছে, ফোর্থ এবং ফিফথ পিকচারে দেখো লাইটের মাধ্যমে ইলিমিনেশনের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে ফ্র্যাকচার লাইনটা কোথায়। ঠিক আছে। এভাবে কিন্তু আমরা একটা মানে ক্র্যাকড টুথকে আমরা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে। এরপর ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে যে তুমি যেহেতু যদি বুঝতে পারো যে হচ্ছে যে ক্র্যাকটা কতটুকু পর্যন্ত যদি শুধু অ্যানামেল ইনভলভ করে, সেই ক্ষেত্রে হচ্ছে যে তুমি অ্যানামেলটা গ্রিন্ড করে দিবা, তাই না, কিংবা ফিলিং করে দিবা। ডেন্টিন ইনভলভ করলেও তুমি অ্যাডহেসিভ ফিলিং দিয়ে ফিলিং করে দিতে পারো। আর যদি পাল্প ইনভলভ করে তাহলে হচ্ছে কয়েকদিন দেখবা যে পাল্পে আসলে কী কন্ডিশন হয়। প্রথমে হচ্ছে ফিলিং করে দিবা সুন্দর করে অ্যাডহেসিভ ফিলিং দিয়ে। ঠিক আছে। তার আগে হচ্ছে যে দাঁতটাকে যেন পরবর্তীতে ফার্দার কোনো ফ্র্যাকচারটা
একদম দাঁতটাকে আলাদা করে না ফেলে সেই জন্য হচ্ছে যে তুমি দাঁতটাকে আমরা যে অর্থোডন্টিক যেই ব্যান্ডগুলো ইউজ করি সেই ব্যান্ড ইউজ করতে পারো, কিংবা হচ্ছে ওয়্যার দিয়ে দাঁতটাকে একটু ঘিরে রাখতে পারো, তাই না? আর যদি দেখো যে আস্তে আস্তে পালপাইটিস ডেভেলপ করতেছে তাহলে পালপাইটিস করতে হবে। আর যদি ফ্র্যাকচারটা একদম দাঁতে ভার্টিক্যাল ফ্র্যাকচার হয়, একদম দাঁতের উপর থেকে একদম দাঁতের শেষ পর্যন্ত, তাই না, যদি ইনভলভ করে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে ভার্টিক্যাল ফ্র্যাকচারে প্রগনোসিস ততটা ভালো না। দাঁতটা যতটুকু ভালো হোক না কেন, একসময় না একসময় দাঁতটাকে তোমার এক্সট্রাকশন করে ফেলতে হয়। এরপর আসো আমরা চলে যাই হচ্ছে পালপাইটিসের ক্ষেত্রে, তাই না? পালপাইটিস পড়ার আগে আমরা আগে দুইটা জিনিস পড়ছিলাম, একটা ডেন্টাল হাইপার সেন্সিটিভিটি, আর একটা হচ্ছে ক্র্যাকড টুথ সিনড্রোম, তাই না? এই দুটা ক্ষেত্রে পেশেন্ট ব্যথা নিয়ে আসে, এবং এই দুটা ক্ষেত্রে কী থাকে, পেশেন্টে ইনিশিয়াল, ইনস্ট্যান্ট এবং হচ্ছে ইন্টারমিডিয়েন্ট পেইন থাকতে পারে, তাই না? সাধারণত ক্র্যাক টুথে পেইনটা বেশি হয়, ডেন্টাল হাইপার সেন্সিটিভিটিতে পেইনটা বেশি হয় না, ঠিক আছে? আর হচ্ছে এগুলো ডায়াগনোসিসের ক্ষেত্রে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের কিছু সাইন দেখতে হয়, তাই না? পেশেন্টের কাছ থেকে সিমটমসগুলো শুনতে হয়, শুনে আমাদের হচ্ছে যে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে এবং তারপরে কিছু ইনভেস্টিগেশন করে আমরা একটা ডায়াগনোসিস বুঝতে পারি না পেশেন্টের কি ডেন্টাল হাইপার সেন্সিটিভিটি আছে নাকি পেশেন্টের আসলে ক্র্যাকড টুথ সিনড্রোম হয়ে গেছে, ঠিক আছে? এরপর আসো যে এই যে এই আগে যে দুটো বললাম সেই দুটার ক্ষেত্রে কিন্তু টুথ মানে পালটা ভাইটাল থাকবে, ঠিক আছে? পাল্পে কোনো সমস্যা সেরকমভাবে হবে না। এরপরে আসা হচ্ছে পালপাইটিস, যেখানে পাল্পকে ইনভলভ করবে এবং পাল্পটা অনেক বেশি প্রবলেমেটিক থাকবে। ইনিশিয়াল পালপাইটিস যেটা হচ্ছে হাইপারমিয়া অফ পাল্প, সেখানে কি থাকবে, সাধারণত পেশেন্টের রিসেন্ট ডেন্টাল স্কিলিং থাকবে, রিসেন্ট ডিপ ডিস্টোরেশন থাকবে, ডিপ ক্যারিজ থাকবে, হিস্ট্রি অফ ট্রমা থাকবে, তাই না? পেশেন্টের ইউনিলেটারাল শার্প স্টেবিং পেইন থাকবে, সেটা আসলেই বলবে যে আমার হচ্ছে দাঁতে ব্যথা, তাই না? তারপর হচ্ছে পেইনটা ইন্টারমিডিয়েন্ট হবে এবং ইমিডিয়েট অনসেট অফ হট, কোল্ড এবং সুইট স্টিমুলাই, তাই না? অল্প সময়ের জন্য হবে এবং স্টিমুলাই ইনভলভ থাকবে। স্টিমুলাই যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত পেইন হবে, স্টিমুলাই যখন উইথড্র করে ফেলবে তখন পেইনও চলে যাবে। তারপর হচ্ছে দ্য টুথ ইজ নট পেইনফুল আনলেস স্টিমুলেটেড অ্যান্ড মে রেসপন্ড মোর টু কোল্ড দেন হট স্টিমুলাই। তো বললাম কোল্ডে ব্যথা বেশি হবে, হটে ব্যথা কমে যাবে। The pain on stimuli is of very short duration. It does not linger or for more than 10 to 15 seconds after the stimuli has been removed. Okay. The painful tooth is difficult to localize. The patient may be unable to point the offending tooth. Localize করা যাবে না। তাহলে এখানে কিওয়ার্ডগুলো আমরা কী কী পাচ্ছি, যে স্টিমুলেশন যতক্ষণ পর্যন্ত স্টিমুলেশন থাকবে ততক্ষণ পর্যন্ত পেইন হবে, খুব শর্ট বা অল্প ডিউরেশনের জন্য পেইন হবে, স্পন্টেনিয়াসলি পেইন তৈরি হবে না এবং লোকালাইজ করা যাবে না, তাই না? এখানে যে ছবিটা দিচ্ছে ছবিটা হচ্ছে আসলে কেরিস প্রগ্রেশন, তাই না? প্রথম হচ্ছে দাঁতের মধ্যে একটা হালকা স্টেইন হয় বা গর্ত ক্যাভিটি হয়, তারপর হচ্ছে হালকা একটা দাগ হয়, কালো দাগ হয়, তারপর একটা গর্ত হয়, গর্তটা ডেন্টিন পর্যন্ত পৌঁছায় যায় এবং সেন্সিটিভিটি তৈরি হয়। যখন পাল্প পর্যন্ত পৌঁছায় যায় তখন পালপাইটিস হয়, এবং যখন পাল্পটা টোটালি নেক্রোস্ট হয়েছে পিরিয়ডনশিয়াম চলে যায় অ্যাপেক্স ক্রস করে, তখন তাকে আমরা পিরিয়ডন্টাইটিস বলি, ঠিক আছে? এই জিনিসটা জাস্ট তুমি মনে রাখো, পরবর্তীতে প্রতিটা জিনিসই এই প্রগ্রেশনটা দরকার হতে পারে। তাহলে আমরা পাল্প হাইপারমিয়াটা কি বলা হয় বা ইনিশিয়াল পালপাইটিসকে বলা হয় রিভার্সিবল পালপাইটিস, ঠিক আছে? তাহলে এখানে আমরা কী কী সাইন পাবো, সাইন মানে হচ্ছে পেশেন্টের মধ্যে কী কী দেখতে পাবো, সেটা হচ্ছে লাস্ট ইন্ট্রাকর্নাল বা এক্সট্রা কর্নাল রেস্টোরেশন দেখতে পারবো, লার্জ ক্যারিয়াস লেশন দেখতে পাবো যেটা কিনা পাল্পে কাছাকাছি পৌঁছায় গেছে বা পাল্পকে টাচ করে গেছে, তাই না? আর হচ্ছে যে কিংবা দেখবো যে পাল্পটাকে কেসটাকে ভালো মতো পরিষ্কার করলে যে পিন পয়েন্ট কোনো ইনভলভমেন্ট আছে পাল্পের, ঠিক আছে? তাহলে এখানে ডায়াগনোসিসের জন্য প্রথমে কী করবো, যে দাঁতটাকে পারকাশন করবো। পারকাশন আমরা কীভাবে করবো, এটা সাধারণত যে মিরর হ্যান্ডেল আছে সেই মিরর হ্যান্ডেল দিয়ে আমরা দাঁতটাকে টোকা দিব, দাঁতটাকে টোকা দিয়ে দেখবো যে কোনো ব্যথা আছে কি না। সাধারণত পারকাশনের মধ্যে কোনো টেন্ডারনেস পাওয়া যাবে না। টেন্ডারনেস আর পেনের মধ্যে পার্থক্য হচ্ছে পেনটা হচ্ছে পেশেন্ট আমাদেরকে বলবে যে তার দাঁতে ব্যথা করছে, তাই না? আর টেন্ডারনেস হচ্ছে আমরা যদি কোনো প্রেশার দিয়ে পেশেন্টকে পেইনটাকে অনুভব করাইতে পারি তখন সেটাকে আমরা টেন্ডারনেস বলবো। যেমন তোমার কোনো এক জায়গায় ফুলে গেছে, নর্মালি ব্যথা হচ্ছে না, সেই জায়গায় চাপ দিলে ব্যথা করতেছে, এই যে চাপ দিলে ব্যথা করতেছে সেটা হচ্ছে টেন্ডারনেস। পিরিয়ডন্টাইটিসের ক্ষেত্রে কী হয়, দেখা যাচ্ছে যে পেশেন্টের নর্মালি ব্যথা করে না, দাঁতটা একটু ফুলে আছে, একটু হালকা খুব সামান্য ডাল পেইন আছে, নর্মালি ব্যথা নেই কিন্তু থাকলেও ডাল পেইন আছে। তো পেশেন্টকে যখন কামড় দিতে বললা তখন কি পেশেন্ট বলবে না আমি কামড় দিতে পারি না, প্রচণ্ড রকম ব্যথা করে। কিংবা তুমি যখন একটা মিরর হ্যান্ডেল নিয়ে পেশেন্টকে পায়ে দাঁতে ঘোড়ার টোকা দিলা তখন পেশেন্ট বলবে যে টোকা দিলে পেশেন্ট করে উঠবে, যে তার ব্যথা লাগতেছে। এটা হচ্ছে টেন্ডারনেস। পারকাশনে আমরা সাধারণত রিভার্সিবল পালপাইটিসে কোনো ধরনের কোনো টেন্ডারনেস পাবো না।
ভাইটালিটি টেস্ট খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ভাইটালিটি টেস্ট নিয়ে আসলে বিশাল একটা ক্লাস নেওয়া যায়, তাই না? আমরা টেস্টের মাধ্যমে বুঝি তো দাঁতটার পাল্পটা এখনও পর্যন্ত বেঁচে আছে নাকি মরে গেছে। ভাইটালিটি টেস্টটা আমরা সাধারণত তিনটা জিনিস দিয়ে করি। একটা হচ্ছে ইলেকট্রিক পাল্প টেস্টার, ঠিক আছে, ইলেকট্রিসিটির মাধ্যমে, আরটা হচ্ছে হট স্টিমুলেশনের মাধ্যমে, আরটা হচ্ছে কোল্ড স্টিমুলেশনের মাধ্যমে। ইলেকট্রিক পাল্প টেস্টার বা ইলেকট্রিক স্টিমুলেশন দিয়ে আমরা যে জিনিসগুলো পাই, সেই রেসপন্সগুলো পাই, বা হচ্ছে হট বা কোল্ড, এই তিনটা দিয়ে আমরা সাধারণত তিনটা রেসপন্স পাই। একটা হচ্ছে তার নর্মাল রেসপন্স। নর্মাল রেসপন্সে হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রিসিটিতে সে কী হবে, পেন ফিল করবে, বা একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার ভেরিয়েশনে সে পেন ফিল করবে, ঠিক আছে। আর একটা হচ্ছে এক্সাগারেটেড রেসপন্স। দেখা যাচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ যতটুকু সাধারণত পেন ফিল হওয়ার কথা তার থেকে কম ইলেকট্রিসিটিতে সে পেন ফিল করতেছে, বা তার থেকে কম টেম্পারেচার ভেরিয়েশনে সে পেন ফিল করতেছে। আর একটা হচ্ছে নেগেটিভ রেসপন্স। নেগেটিভ রেসপন্স মানে আমরা ইলেকট্রিক টেস্টে যতটুকুই বাড়ি না কেন, বা টেম্পারেচার ভেরিয়েশন যতটুকুই করি না কেন, পেশেন্টের কোনো ধরনের কোনো ফিলিংস হচ্ছে না। তাহলে ভাইটালিটি টেস্টের মাধ্যমে আমরা তিন ধরনের রেজাল্ট পাই, তিনটা জিনিস দিয়ে করতে পারি। একটা হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে, একটা হচ্ছে হট টেম্পারেচার দিয়ে, একটা হচ্ছে কোল্ড টেম্পারেচার দিয়ে, তাই না? ইলেকট্রিসিটি আমরা প্রয়োগ করতে পারি ইলেকট্রিক পাল্প টেস্টারের মাধ্যমে, হটটা প্রয়োগ করতে পারি হট গাটা পার্চার মাধ্যমে, কোল্ডটা প্রয়োগ করতে পারি ইথাইল ক্লোরাইড কিংবা হচ্ছে ওই যে আইস স্টিক দিয়ে, ঠিক আছে। রেসপন্স তিন ধরনের পাবো, সেটা হচ্ছে নর্মাল রেসপন্স, একটা এক্সাগারেটেড রেসপন্স, আর একটা হচ্ছে নেগেটিভ রেসপন্স, ঠিক আছে। যদি নর্মাল রেসপন্স থাকে তাহলে তো নর্মাল রেসপন্স, তাতে ভাইটালিটি ঠিক আছে। যদি এক্সাগারেটেড রেসপন্স থাকে তাহলে আমরা বুঝবো যে পাল্পটা ইনফ্ল্যামড হয়ে আছে, তাই না, বা হাইপারমিয়া হয়ে আছে। আর যদি দেখি যে কোনো রেসপন্সই পাচ্ছি না, তাহলে হচ্ছে পাল্পটা ডেড হয়ে গেছে, মরে গেছে, ঠিক আছে। তাহলে এখন ইরিভার্সিবল পালপাইটিসে আমরা ভাইটালিটি টেস্টে কী পাবো? ভাইটালিটি টেস্টে আমরা সাধারণত এক্সাগারেটেড রেসপন্স পাবো। তুমি ইলেকট্রিক পাল্প টেস্টার দাও, হট দাও বা কোল্ড দাও, এটাতে দেখা যাচ্ছে যে তার এক্সাগারেটেড, খুব কম মানে স্টিমুলেশনই সে পেন ফিল করতেছে, ঠিক আছে। তাতে কালারটা নর্মাল থাকবে। যদি আমরা রেডিওগ্রাফ করি তো রেডিওগ্রাফে আমরা লার্জ রেস্টোরেশন পাবো, তাই না। এমনি এপিক্যাল রিজিয়নে যেহেতু এখনও পেরিওডন্টাইটিস ডেভেলপ করে নেই, সেহেতু কোনো ধরনের কোনো চেঞ্জ পাবো না। ট্রিটমেন্ট কী হচ্ছে? ট্রিটমেন্টে প্রথমেই হচ্ছে আমাদের এই যে স্টিমুলাই মানে যে কারণে তার পালপাইটিস ডেভেলপ করলো, সেই কারণটাকে রিমুভ করতে হবে। সেটা যদি ক্যারিজ হয়, ক্যারিজটা রিমুভ করতে হবে, ফিলিং করে দিতে হবে। পাল যদি বেশি ইনভলভ হয়ে থাকে তাহলে অ্যানোডন্টিক ট্রিটমেন্ট করতে হবে, কিংবা যদি তার দাঁতে অ্যাব্রেশন থাকে, ইরেশন থাকে, সেগুলো ফিলিং করে দিতে হবে, ঠিক আছে। আর যদি আমাদের অ্যামালগাম রেস্টোরেশন করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভালো মতো লাইনিং দিয়ে তারপর রেস্টোরেশনটা করবো। এখন হচ্ছে একিউট পালপাইটিস। এই যে এই রিভার্সিবল পালপাইটিস থেকে যখন কিনা সেই স্টিমুলাটা আরও বেশি জটিল পর্যায়ে থাকবে, সিভিয়ার পর্যায়ে যাবে, তখন তৈরি হবে একিউট পালপাইটিস। একিউট পালপাইটিস এটা ডেন্টাল ইমার্জেন্সি। পেশেন্ট ভয়ঙ্কর রকম পেইন নিয়ে আমাদের কাছে আসবে, বলবে যে স্যার আমি মানে এত পেইন হচ্ছে যে আমার মরে যেতে ইচ্ছা করতেছে, ঠিক আছে। এক্ষেত্রে সাধারণত মেডিকেল কোনো হিস্ট্রি থাকে না। ডেন্টাল হিস্ট্রি লাস্ট রেজিস্ট্রেশন থাকতে পারে, লাস্ট কেরিয়াস লেশন থাকতে পারে, হিস্ট্রি অফ ডেন্টাল ট্রমা থাকতে পারে, তাই না। এখানে সিমটমসগুলো কী, পেশেন্ট আমাদেরকে কী কী বলবে, সেটা হচ্ছে তার একটা হচ্ছে ইউনিল্যাটারাল, তাই না, ইনিশিয়াল শার্প ইনস্টেবিং পেইন। প্রথমে কী থাকবে? প্রথমে স্যার আমার হচ্ছে এক পাশে, যে কোনো এক পাশে দেখা বলবে স্যার এই পাশে আমার ভয়ঙ্কর রকম ব্যথা, ব্যথাটা এমন যে হচ্ছে আমাকে ছুরি দিয়ে মানে ছুরি দিয়ে গায়ে দেওয়ার মতো, তাই না, বা মাংস কাটার মতো পেইন হচ্ছে, ঠিক আছে। প্রথমে হচ্ছে এরকম খুব ভয়ঙ্কর রকম পেন থাকবে, তারপর আস্তে আস্তে সেই পেনটা ডাল পেনে পরিণত হতে থাকবে, ঠিক আছে। কারণ প্রথমে হচ্ছে সর্বপ্রথম যখন কিনা পাল্প ইনভলভ করবে তখন হচ্ছে স্টেবিং পেন থাকবে, মানে আস্তে আস্তে পেনটা আরও কয়েকদিন যাওয়ার পরে পাল্পটাকে নেক্রোস্ট করে যখন আস্তে আস্তে পেরিওডন্সিয়ামের দিকে আগাতে থাকবে, তাই না, তখন হচ্ছে এই স্টেবিং পেন থেকে সে আস্তে আস্তে ডাল পেনের দিকে রূপান্তরিত হতে থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইনিশিয়ালি দ্য পেন ইজ অ্যান এক্সাগারেটেড রেসপন্স টু মেইনলি হট স্টিমুলাই। প্রথমে কী বলছিলাম, এই যে রিভার্সিবল পালপাইটিসে হট স্টিমুলাই সাধারণত পেন বাড়বে। কারণ কি, তখন তো সে ডেন্টিন এবং এনামেল দিয়ে এনক্লোজড থাকে, ভিতরে কী হচ্ছে, তার ব্লাড সাপ্লাই বেড়ে গেছে, ফ্রি নার্ভ এন্ডিংয়ের মধ্যে প্রেশার ক্রিয়েট হচ্ছে। যখন আমি হট স্টিমুলাই দিব, হট স্টিমুলাসে কী হয় আমরা জানি যে হট স্টিমুলাসে যে কোনো কিছুই সাইজে বাড়ে, আকারে বাড়ে। তো আকারে বাড়লে কী হচ্ছে, নার্ভ এন্ডিংয়ের মধ্যে প্রেশার বেশি হচ্ছে। সুতরাং হচ্ছে প্রথমে ইনিশিয়ালি হট স্টিমুলাইতে তার পেইনটা বেড়ে যাবে, কিন্তু পরবর্তীতে কী হবে, পরবর্তীতে হচ্ছে তার initially pain is exaggerated response to mainly hot stimuli and is of long duration, persisting for more than 15 seconds after the আরেকটা হচ্ছে হট স্টিমুলাইতে তার পেনটা বাড়বে, ঠিক আছে।
আর হচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে পেনটা কী হবে, যে আমরা আগে রিভার্সাল পালপারাইসে বলছিলাম যে পেনটা সাধারণত 10 থেকে 15 সেকেন্ডের বেশি স্থায়ী হবে না, কিন্তু একবার পেন শুরু হলে সেটা 10 থেকে 15 সেকেন্ডের বেশি স্থায়ী হবে, কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত পেনটা থাকতে পারে, এবং পরবর্তীকালীন সময় দেখা যাচ্ছে সেটা কয়েকদিন পর্যন্ত টানা পেন করতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে রেডিয়েশন অফ পেন ইজ ওয়াইড স্প্রেড অ্যান্ড রেফারাল ইজ কমন। এই পেনটা এক জায়গায় থাকতেছে না, আস্তে আস্তে রেডিয়েট করতেছে। পেনটা কোথায় রেডিয়েট করবে? আমাদের সাধারণত নার্ভের ব্রাঞ্চ জুড়ে, সাধারণত কান, চোখ, নাক এবং হচ্ছে মাথা রেডিয়েট করবে। আমরা সবসময় পেশেন্টের কাছ থেকে একটা কমপ্লেন শুনে থাকি, বা সাধারণ মানুষের কাছে কমপ্লেন করতে হয়, দাঁত উঠানো যাবে না, দাঁত উঠলে চোখের সমস্যা হবে। ঠিক আছে, তুমি দেখবা যে অন্ততপক্ষে 90 থেকে 95% পেশেন্টের একই কমপ্লেন, একই কথা বলতেছে আমাদেরকে, দাঁত তোলা যাবে না, কারণ হচ্ছে দাঁতের সাথে চোখের সম্পর্ক আছে, দাঁত তুলে নাকি চোখ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে এই মিথটা তৈরি হয়েছে, কী হয় তৈরি হয়েছে কিন্তু এই জায়গা থেকেই, কারণ হচ্ছে দাঁতে ব্যথা হলে ব্যথাটা আস্তে আস্তে চোখ পর্যন্ত ছড়ায় যায়। ঠিক আছে, কিন্তু আসলে সেই ধরনের কোনো ইনভলভমেন্ট নেই, দাঁত তোলা বা দাঁতের চিকিৎসার সাথে চোখের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাজ দ্য কন্ডিশন ডেভেলপস পেন অকার্স স্পন্টেনিয়াসলি অ্যান্ড ইজ অফেন ওর্স অ্যাট নাইট। এই যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ফিচার, যে হচ্ছে প্রথম দিকে কী হবে, স্টিমুলাসের মাধ্যমে ব্যথাটা তৈরি হবে, খাবার খেলে ব্যথাটা তৈরি হবে এবং অনেকক্ষণ পর্যন্ত থাকবে, একটা সময় দেখা যাচ্ছে যে খাবার ছাড়াই সারাদিন ধরে ব্যথা করতেছে। ঠিক আছে, এবং হচ্ছে ব্যথাটা সাধারণত রাত্রেবেলা বেশি হয়। ঠিক আছে, কারণ দিনের বেলা আমরা দাঁড়ায় থাকি, গ্রেভিটেশনাল ফোর্স কী করে, যে হচ্ছে দাঁতের প্রেশারটাকে নিচের দিকে টান দেয়। যখন হচ্ছে রাত্রিবেলা শুয়ে থাকি সুপাইন পজিশনে, তখন কি প্রেশারটা কিন্তু শিফট হয়ে যায়। ঠিক আছে, এবং তখন কি হয়ে যায়, যেহেতু আমাদের মানে আমাদের অন্যান্য কাজকর্ম যখন কমে যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাঁতের মধ্যে ব্লাড সাপ্লাইটাও বেড়ে যায়। ঠিক আছে, বা ব্লাড সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে তখন হচ্ছে পেনটাও বেশি হয়। ঠিক আছে, আর হচ্ছে পেন মে বি প্রিভেন্ট স্লিপ, এবং হচ্ছে যে পেশেন্টের রাত্রিবেলা ঘুমাতে দেবে না। তাই না, পেশেন্ট যতই ব্যথার ওষুধ খাক না কেন, নর্মাল ব্যথার ওষুধের রেসপন্স করবেই না, এবং হচ্ছে সে রাত্রিবেলা ঘুমাতে পারবে না। তারপর সিন্স দ্য পেন ইজ ডিউ টু ইনক্রিজ পালপাল প্রেশার, লাইং ডাউন অর বেন্ডিং ইনক্রিজেস দ্য প্রেশার অ্যান্ড দাস দ্য পেন। ঠিক আছে, সে মাথা নিচু করলে বা বেন্ডিং করলে সে কী হবে, ব্যথাটা বাড়বে, শুইলে ব্যথাটা বাড়বে। তারপর হচ্ছে কোল্ড মে রিডিউস প্রেশার অ্যান্ড প্রোভাইড টেম্পোরারি রিলিফ। তাই না, ঠান্ডা কোনো কিছু দিলে ঠান্ডাতে কী হয়, জিনিসপত্রগুলো সংকুচিত হয়ে যায়। তাই না, আর ঠান্ডাতে কী হয়, ঠান্ডাতে হচ্ছে আমাদের নার্ভ ইম্পালস ট্রান্সডাকশন, নার্ভের মাধ্যমে যে ইম্পালস এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেটাও হ্যাম্পার হয়। ফলে দেখা যাচ্ছে যে পেশেন্ট কী হচ্ছে, ঠান্ডা জিনিস, ঠান্ডা পানি খেতে পছন্দ করবে, এবং হচ্ছে যে তোমার চেম্বারে যখন আসবে, অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্ট ঠান্ডা কোনো কিছু দাঁতের সাথে চেপে ধরে আসছে। ঠিক আছে, হয় আইস ব্যাগ কিংবা হচ্ছে যে তোমার ঠান্ডা পানি তাদের মধ্যে চেপে ধরে তোমার চেম্বারে আসবে। ঠিক আছে, কিন্তু রিভার্সিবল পালপিটিসের ক্ষেত্রে আমরা বলছিলাম যে কোল্ড সাবস্টেন্সে তার ব্যথা বাড়বে। ঠিক আছে, আর এখানে কি কোল্ড সাবস্টেন্সে ব্যথা কমবে, হটে ব্যথা বাড়বে। ঠিক আছে, তারপর হচ্ছে বেন ইজ পোরলি লোকালাইজড আনটিল দ্য টুথ বিকাম টেন্ডার টু বাইট ফলোয়িং পাল্প ডেথ অ্যাজ অ্যান অ্যাকিউট এপিক্যাল পিরিয়ডন্টাইটিস ডেভেলপ। এত যেটা বলছিলাম আগেই, যে হচ্ছে প্রথমে পেনটা ওয়েল লোকালাইজ থাকবে না, কিন্তু পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পাল্পটা নেক্রোসিস হয়ে যখন পিরিয়ডন্টাইটিস ডেভেলপ করবে, তখন কি পাল্পটা তোমার লোকালাইজড হয়ে যাবে। তাহলে এখানে কিওয়ার্ডগুলো কী কী, পেন পারসিস্টেন্ট আফটার রিমুভাল অফ স্টিমুলাস, স্পন্টেনিয়াস পেন, পোরলি লোকালাইজড, এক্সাগারেটেড রেজাল্ট টু হিট অ্যান্ড ইলেকট্রিক্যাল ভাইটালিটি টেস্ট, অ্যান্ড কোল্ড মে রিডিউস পেন। ওকে, এই কটা জিনিস মনে রাখবা। এগুলো হচ্ছে সিমটমস, পেশেন্ট আমাদেরকে বলবে। এখন আমরা কী দেখবো পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশনে, পেশেন্টের কাছ থেকে আমরা দেখতে পাবো যে তাদের মধ্যে যখন আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে যাব, তখন দেখবো যে লার্জ রেস্টোরেশন বা ক্যারিয়াস লেশন, ফ্র্যাকচার অর ডিসকালার্ড টুথ। তারপর হচ্ছে দ্য টুথ উইল ইনিশিয়ালি নট টু বি টেন্ডার অন বাইট বাট উইল বিকাম টেন্ডার ইন দ্য লেট স্টেজ অ্যাজ এপিক্যাল পিরিয়ডন্টাইটিস ডেভেলপস। ডায়াগনস্টিক টেস্ট কী কী, এই যে হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট ডায়াগনোসিস টেস্ট, এটা সাধারণত আমরা প্রথমেই করি না, আগে অন্যান্য চিকিৎসা অন্যান্য এক্সামিনেশনগুলো অ্যাজ এ লাস্ট রিসোর্ট হিসেবে এটা করে থাকি। প্রথমে তাহলে আমরা কী করবো, প্রথমে হচ্ছে আমরা দেখবো যে তার ভাইটালিটি টেস্টের মধ্যে যে তার কোনো আছে কি না, ইলেকট্রিক্যাল পাল্প টেস্টারে বা হচ্ছে যে হট বা কোল্ড স্টিমুলাই এক্সাগারেটেড রেসপন্স আছে কি না, এক্সাগারেটেড রেসপন্স থাকলে টুথটা ভাইটাল আছে, আর কোনো ধরনের রেসপন্স না থাকলে টুথটা পাল্পটা মরে গেছে। এবং হচ্ছে যে নর্মাল রেসপন্স থাকবে না পালপাইটিসের ক্ষেত্রে, হয় এক্সাগারেটেড রেসপন্স থাকবে, না হলে কোনো রেসপন্স থাকবে না। আর মাল্টিরুটের ক্ষেত্রে ভাইটালিটি রেসপন্সটা কখনো কখনো কনফিউজিং হতে পারে, কারণ হচ্ছে যেখানে 3টা রুট থাকে, 3টা রুটে কোনো কোনো রুট ড্যামেজ থাকে, কোনো কোনো রুট ভালো থাকে। তো দেখা যাচ্ছে যে ভালো যে রুটগুলো আছে সেগুলো এক ধরনের রেসপন্স দেবে, আর হচ্ছে যে ইনফ্লামড রুটটা অন্য ধরনের রেসপন্স দেবে। ঠিক আছে,
তারপর হচ্ছে যে প্রথম দিকে দাঁতের মধ্যে টোকা দিলে বা পারকাশনে কোনো পেইন পাওয়া যাবে না, কিন্তু যদি তোমার একুইট পালপাইটিস একটু লেট স্টেজে আসে, পেরিওডন্টাইটিস ডেভেলপ করে যায়, তাহলে পারকাশনে পেইন পাওয়া যাবে। ঠিক আছে, রেডিওগ্রাফ অবশ্যই কেরিসকে ইনভলভ করবে, তাই না? এটা কেরিয়াস লেশন দেখা যাবে রেডিওগ্রাফে, পেরিয়াপিক্যাল এক্সরেতে। ঠিক আছে, আর যদি পরবর্তীতে পেরিওডন্টাইটিস ডেভেলপ করে সেক্ষেত্রে লেমিনার ডোরাটা ওয়াইড হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের জিনিসপত্রগুলো আমাদের পাওয়া যাবে। চিকিৎসা কী করবো? চিকিৎসার ক্ষেত্রে যখন পালপাইটিস একবার ডেভেলপ করে গেল, পাল্প ইনভলভ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু পালটাকে বাঁচায় রাখা অসম্ভব, মানে একদম কোয়াইট ইম্পসিবল। তুমি কোনো মতেই পালটাকে বাঁচায় রাখতে পারবা না পালপাইটিসের ক্ষেত্রে। সেক্ষেত্রে অবশ্যই 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 তোমাকে রুট ক্যানাল করতে হবে। পেশেন্ট যতই হাতে পায়ে ধরুক না কেন, হয় সেক্ষেত্রে একবার এক্সট্রাকশন করতে হবে, আর নাহলে তোমাকে রুট ক্যানাল করে ফেলতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে তুমি আর ফিলিং দিয়ে তারটাকে রক্ষা করতে পারবা না। তাহলে আমরা একুট পালপাটিসে কী জিনিসগুলো পড়লাম? একুট পালপাটিসে হচ্ছে যে তার মেডিকেল কোনো হিস্ট্রি থাকবে না, ডেন্টাল হিস্ট্রিতে তার কেরিয়াস লেশন থাকতে পারে। ঠিক আছে, তার হচ্ছে যে লাস্ট রেস্ট্রিকশন থাকতে পারে, ডেন্টাল ট্রমা থাকতে পারে। তার সিমটমসগুলো কী কী? ব্যথাগুলো প্রথমে হচ্ছে ব্যথা থাকবে, ব্যথার ইনিশিয়াল স্টেপিং থাকবে, পরে আস্তে আস্তে সেটা ডাল হতে পারে। ব্যথাটা হচ্ছে যে স্টিমুলেস দিয়ে শুরু হবে এবং বেশ অনেকক্ষণ পর্যন্ত থাকবে, একটা স্টেজে সেটা স্পন্টেনিয়াস হয়ে যাবে। ঠিক আছে, ব্যথাটা কী করে রেফার করবে? চারিদিকে রেডিয়েশন থাকবে, আর চোখ কান নাক পর্যন্ত চলে যাবে। তারপর হচ্ছে ব্যথাটা ইউনিল্যাটারাল থাকবে, এক পাশ থেকে অন্য পাশে ছড়াবে না। ঠিক আছে, এবং হচ্ছে যে ব্যথাটা পেশেন্টকে ঘুমাইতে দিবে না। পেশেন্ট যদি মাথা কাত করে তাহলে হচ্ছে ব্যথাটা বাড়বে, শুইলে ব্যথাটা বাড়বে। ঠিক আছে, রাত্রিবেলা ব্যথাটা বাড়বে। ঠিক আছে, কোল্ড স্টিমুলাই ব্যথাটাকে কমাবে, হট স্টিমুলাই ব্যথাটাকে বাড়াবে। তাই না? আর ব্যথাটা পেশেন্ট ঠিক কোন দাঁত থেকে ব্যথা হচ্ছে সেটা পেশেন্ট লোকালাইজ করতে পারবে। ঠিক আছে, আমরা ডায়াগনোসিসের ক্ষেত্রে কী করব? প্রথমে দেখব দাঁতে কোনো ক্যারিজ আছে কিনা, বা দাঁতে কোনো ফ্র্যাকচার আছে কিনা। ঠিক আছে, তারপর দেখব হচ্ছে কোনো রেস্টোরেশন করা হয়েছে কিনা, আগে কোনো ধরনের ব্যথা পাইছে কিনা। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমরা তার ভাইটালিটি টেস্ট করব, ভাইটালিটি টেস্টে দেখব যে এক্সাগারেটেড বা নো রেসপন্স আছে কিনা। ঠিক আছে, তারপর হচ্ছে যে পারকাশন করব, পারকাশন করে যদি পারকাশন পেন পাই, মনে করব যে আস্তে আস্তে পেরিওডন্টাইটিস ডেভেলপ করতেছে। তারপর হচ্ছে একটা এক্স রে করবো, এক্স রেতে দেখবো কেরিজ দেখতে পাবো, এক্স রে রেস্টোরেশন দেখতে পাবো, এবং হচ্ছে যদি পেরিওডন্টাইটিস ডেভেলপ করে তাহলে হচ্ছে পেরিফেরাল রিজনে আমরা লেমিনার ডোরাটাকে ওয়াইডেন দেখতে পাবো। ঠিক আছে, আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা ডায়াগনস্টিক এলে দিতে পারি, ইঞ্জেকশন লোকাল অ্যানেস্থেশিয়া দিব, তাই না? যে দাঁতে স্পেশালি আপারের দাঁতগুলোর ক্ষেত্রে ভালো কাজ করে, তাই না? যে দাঁতে ব্যথা বা যে এরিয়াতে ব্যথা বলতেছে, ব্যথা বলে আমি একটা বুঝতে পারলাম যে এই দাঁত থেকে পেনটা তৈরি হতে পারে, সেই দাঁতের চারপাশে আমি অ্যানেস্থেশিয়া সলিউশন দিয়ে দেবো, তাই না? অ্যানেস্থেশিয়া ইঞ্জেকশন, লোকাল অ্যানেস্থেশিয়া ইঞ্জেকশন করে দেবো। ইঞ্জেকশন করে তারপর যদি দেখবো যে পেশেন্টের ব্যথা কমে গেছে, তাহলে বুঝবো যে আসলে সেটা ক্যারিয়াস পেন ছিল, তাই না? ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কী করবো? আমরা হচ্ছে পেশেন্টকে রুট ক্যানাল করে ফেলতে হবে, যদি বেশি ড্যামেজ থাকে তাহলে এক্সট্রাকশন করে ফেলতে হবে। এখন আছে ক্রনিক পালপাইটিসের ক্ষেত্রে। ক্রনিক পালপাইটিসে কী হয়? ক্রনিক পালপাইটিসে একুইট পালপাইটিসটা যখন অনেক দিন ব্যাপী পেশেন্টকে কষ্ট দিতে থাকে, পেশেন্টের ক্রনিক পালপাইটিস হলো, পেশেন্ট কোনো মানে গুরুত্ব দিল না বা ডাক্তারের কাছে আসলো না, কোনো ধরনের ট্রিটমেন্ট নিল না, সেটা যখন কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস বা কয়েক বছরে রূপান্তরিত হলো, তখন সেটাকে আমরা ক্রনিক পালপাইটিস বলি, তাই না? ক্রনিক পালপাইটিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় লাস্ট রেস্টোরেশন থাকে। ঠিক আছে, দেখা যাচ্ছে পেশেন্টের প্রথম দিকে ইন্টারমিডিয়েট মাইল্ড পেইন থাকে, পরবর্তীতে আস্তে ব্যথাটা কমে যায়, পুরোই লোকালাইজড, কারণ অতদিনে তোমার ইয়াটা হয়ে কী বলে পাল্প নেক্রোসিস হয়ে তোমার পেরিওডন্টাইটিস ডেভেলপ করছে। পেরিওডন্টাইটিসের ক্ষেত্রে পেন ক্ষেত্রে তো তোমার ইয়া হবে, পেরিওডন্টাইটিসের পেনগুলো লোকালাইজড হলেও প্রথম দিকে কিন্তু যেহেতু পালপাইটিস থাকে সেটা হচ্ছে অত ভালো লোকালাইজ করতে পারবে না। ঠিক আছে, তারপর হচ্ছে পেনফুল সিমটমস অফ ক্রনিক পালপাইটিস আর রেয়ারলি দ্য পেশেন্ট মেইন কনসার্ন বাট মে বি ডিসক্রাইবড অ্যাজ অ্যান ইনসিডেন্টাল ম্যাটার্স। আসলে ক্রনিক পালপাইটিস কীভাবে ডেভেলপ করে এবং ক্রনিক পালপাইটিসের মেন থিমটা কী? মেন থিমটা হচ্ছে পেশেন্টকে তুমি একটা রেস্ট্রিকশন করে দিলাম, কেরিয়াস লেশন হলো, কেরিয়াস হইলো, তাহলে কেসিস থেকে আস্তে আস্তে পালপাইটিস ডেভেলপ করলো। পালপাইটিসটা হচ্ছে যে কখনোই অতটা সিভিয়ার পালপাইটিস অত সিভিয়ার ফর্মে যায় নাই, কিংবা সিভিয়ার পেইনফুল ফর্মে হলেও পেশেন্ট কী করছে? ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটা সাবসাইড করে রাখছে, কোনো ডক্টর দেখায়নি বা ডেন্টাল সার্জন দেখায়নি। একসময় কী হলো? পাল্পটা ড্যামেজড হয়ে পাল্পটা
মানে খুবই পাল্পের ভিতরে যেই মেন নার্ভ ফাইবারগুলো ছিল পাল্পটা পুরোপুরি ড্যামেজড হয়ে গেল। ড্যামেজড হয়ে গিয়ে দেখা গেল যে ভিতরে পেরিওডন্টাইটিস ডেভেলপ করছে, তাই না? তাহলে কি উপরে কি রেজিস্ট্রেশন থাকতে পারে, রেজিস্ট্রেশনটা আসলে ডেভেলপ হয়ে তোমার দাঁতটাকে ফ্র্যাকচার করে দিতে পারে। আর এটা যদি তোমার বড় লার্জ রেস্টোরেশন থাকে তো রেস্টোরেশনটাই থাকতে পারে, ভিতর দিয়ে তোমার পাল্পটা ড্যামেজ হয়ে গেছে, তাই না? এসব ক্ষেত্রে তোমার ক্রনিক পালপাইটিস ডেভেলপ করে। এটা হচ্ছে ডায়াগনস্টিক টু ভাইটালিটি, এ গ্র্যাজুয়াল রিয়াকশন লিডিং টু এ এক্সাগারেটেড রেসপন্স টু হিট ইজ কমন, দ্য রেসপন্স টু কোল্ড অ্যান্ড ইলেকট্রিক্যাল টেস্ট ইজ রিডিউসড ইন কম্পারিজন টু হেলদি ভাইটাল টুথ, তাই না? এই যে জিনিসটা বললো সেটা হচ্ছে যে হটের মধ্যে হট স্টিমুলাইতে রেসপন্স করবে, কোল্ড এবং ইলেকট্রিক্যাল স্টিমুলাইসে রেসপন্স করবে না। এই ক্ষেত্রে হয় কি, কারণ হচ্ছে যে তোমার পাল্পটা যখন ড্যামেজড হয়ে যায়, তাই না, সেই ক্ষেত্রে পাল্প নেক্রোস্ট হয়ে এখানে কিছু গ্যাস ফর্মেশন হয়, তাই না? এবং হচ্ছে পেরিয়াপিক্যাল রিজিয়নে কিছু নার্ভ ফাইবার বেঁচে থাকে, ঠিক আছে? এই জন্য সাধারণত ব্যথাটা হয়। এই জন্য যখন আমি হট স্টিমুলেশন দিব তখন গ্যাসটা এক্সপান্ড করবে, ঠিক আছে? এক্সপান্ড করে নার্ভ ফাইবারের উপরে প্রেশার ক্রিয়েট করবে, এই জন্য তখন ব্যথা পাওয়া যাবে। কিন্তু কোল্ড বা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন সেই ধরনের কোনো ঘটনা হবে না, এই জন্য ব্যথাটা পাওয়া যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ক্রনিক পালপাইটিসের একটা বড় একটা ফিচার। তারপর হচ্ছে মাইনার টেন্ডারনেস থাকবে, কারণ হচ্ছে তোমার স্টিমুলাইটা অনেক দিন ধরে আসে এবং হচ্ছে এটা আস্তে আস্তে কমে গেছে, শরীরও আস্তে আস্তে জিনিসটাকে মেনে নেওয়ার চেষ্টা করতেছে। এই জন্য দেখা যাচ্ছে পারকাশনেও ওরকমভাবে পেন ফিল হবে না। পেরিওডন্টাইটিস থাকলেও পেরিওডন্টাইটিসটা অত ওয়াইড স্প্রেড হয়নি বা অ্যাকিউট ফর্মে যায়নি, ঠিক আছে? রেডিওগ্রাফি সাধারণত স্ক্লেরোসিস অফ দ্য পাল্প চেম্বার অ্যান্ড রুট ক্যানেল অ্যান্ড সাম লস অফ লিবিনা ডোরা apically. The alveolar bone in the region of the root apex may be sclerosed. Sclerosed কী জন্যে? কারণ হচ্ছে যে দিক থেকে আমাদের ক্যারিজটা ইনভলভ হয়েছিল সেই জায়গাতে ডেন্টিনাল টিউবওয়েলগুলোকে সে ধ্বংস করে দিছে, এবং ধ্বংস হয়ে যাওয়ার পরে সেখানে যেহেতু একটা লং স্ট্যান্ডিং অবস্থা বিরাজ করতেছিল, সেই ডেন্টাল টিউবগুলোতে আমাদের বডি তার ডিফেন্সিভ মেকানিজমের কারণে সেই ড্যামেজ ডেন্টাল টিউবগুলোকে সে ব্লক করে দিছে, যে কোনো সাবস্টেন্স দিয়েই ব্লক করে দিছে। ব্লক করে দেওয়ার ফলে সেই জায়গার ডেন্টিনগুলোকে এখন স্ক্লেরোস্ড মনে হচ্ছে, ঠিক আছে? সুতরাং স্ক্লেরোস্ড ডেন্টিন থাকবে। তারপর হচ্ছে যেহেতু পালপাল এরিয়াতে একটা অনেক সময় ধরে একটা নক্সিয়াল স্টিমুলাই ছিল, সেকেন্ডারি ডেন্টিন ফর্মেশন করবে, ঠিক আছে? পাল্প চেম্বারটা ছোটো হয়ে যাবে, ঠিক আছে? আর হচ্ছে যেহেতু অ্যাপিক্যাল এরিয়াতে অনেক দিন ধরে লং স্ট্যান্ডিং একটা ইনফেকশন ছিল, সুতরাং এখানে যে লেমিনার ডোরাটা আছে সেই লেমিনার ডোরাটা হোয়াইট দেখাবে। ওকে, ট্রিটমেন্ট হচ্ছে যে তোমার এই যে যেহেতু পাল্প ড্যামেজ হয়ে গেছে তোমাকে অবশ্যই রুট ক্যানাল করে ফেলতে হবে, আর দাঁতটা যদি খুব বেশি ড্যামেজ থাকে তাহলে হচ্ছে এক্সট্রাকশন করে ফেলতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে ক্রনিক পালপাইটিসের ক্ষেত্রে আরেকটা রেসপন্স হতে পারে। আমরা বললাম যে পালপাইটিস একটা সময় কী করবে, পাল্পটাকে ড্যামেজ করে দিবে, টোটালি নেক্রোস্ট করে ফেলবে। কিন্তু তোমার স্টিমুলাসটা যদি এতটাই অল্প হয়, যদি শরীর তাকে এনকাউন্টার করতে পারতেছে বা ডিফেন্স করতে পারতেছে, তাহলে অনেক সময় হয় কি যে উপর দিয়ে দাঁতের স্ট্রাকচারগুলো ভেঙে গেল, দেখা যাচ্ছে পাল্পটা কিন্তু ইনটেক্ট থাকে, তাই না? আর পাল্প সম্বন্ধে আরেকটা মজার কথা আছে, সেটা হচ্ছে পাল্পের ক্যারেক্টারিস্টিক্স আসলে খুব কী বলবো, ক্যারেক্টারিস্টিক হচ্ছে মানে খুব আনপ্রেডিক্টেবল। নিশাকার্যে একটা কথা লেখা পড়ছিলাম যে পাল্প হচ্ছে এমন একটা জিনিস, তাই না, যার দিকে তুমি যদি কতক্ষণ তাকায় থাকো সে মরে যেতে পারে। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে পাল্পকে তুমি যদি কুড়াল দিয়েও কাটতে চাও, কাটতে থাকো, বারবার 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 কাটতে থাকো, তারপরে কিন্তু সে মরবে না, ঠিক আছে? ঠিক এরকম হয় কারো কারো ক্ষেত্রে পাল্প যদি খুব বেশি রেজিস্ট্যান্স থাকে, তাই না, পাল্পার রেজিস্ট্যান্স যদি খুব বেশি হয় এবং হচ্ছে তার নক্সিয়াস স্টিমুলাইটা কম হয়, তাহলে দেখা গেলো পাল্পটা ড্যামেজড না হয়ে পাল্পের চারপাশে তোমার সেলগুলার মেটামরফোসিস হয়ে, তাই না, মেটাস্টিসিস হয়ে সে একটা ফর্ম ধারণ করে, ঠিক আছে? সে মূলত ফাঁকা জায়গা পেয়ে আরও বেশি প্রগ্রেসিভ, তাই না, আরও বেশি বিল্ড আপ হয়। তুমি দেখবা যে কোনো কোনো স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, তার দাঁত কেরিজ হয়ে গেছে, বড় একটা ফাঁকা, বড় একটা গর্ত, গর্তের মধ্য দিয়ে পুরো পাল্পটাকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে মাড়ির মতো, ঠিক আছে? সুতরাং তার সিমটমস পেশেন্ট আমাদেরকে কী বলবে, ইউজুয়ালি দ্য পেশেন্ট মে কমপ্লেন অফ লাম্প ইন দ্য মাউথ, ঠিক আছে? পেশেন্টটি কিন্তু কোনো পেইন থাকবে না, কিন্তু সে কী বলবে যে হচ্ছে আমার দাঁতের মধ্যে একটা কি তৈরি হয়েছে, একটা লাম্প তৈরি হয়েছে, একটা টিস্যু, মানে একটা মাড়ি বড় হয়ে যাচ্ছে। তুমি ওই যে এই দাঁতের মধ্য দিয়ে ওই পাল্প যে গ্রো হইলো সেই জিনিসটাকে আমরা পাল্প পলিপ বলি, সেই জিনিসটা তুমি দেখতে পাবা, ঠিক আছে? এবং হচ্ছে পাল্প পলিপটা হচ্ছে খুব মানে ব্লিডিং টেন্ডেন্সি খুব বেশি থাকে, তার হচ্ছে পেন টেন্ডেন্সি থাকে না। সামান্য কেরিজ প্রপ দিয়ে একটু টোকা দিলা অনেক ব্লিডিং হচ্ছে, ঠিক আছে?
তাহলে রেডিওগ্রাফ আমরা যদি ডায়াগনস্টিক টেস্ট করতে চাই আমাদের একটা রেডিওগ্রাফ লাগবে, এক্সরে লাগবে, পেরিয়াপিক্যাল এক্সরে। এক্সরেতে আমরা কী দেখব, যে করোনাল ক্যারিজটা বুঝতে পারবো, আর হচ্ছে অ্যাপিক্যাল ফোরামিনা, অ্যাপিক্যাল যে ফোরামিনা থাকবে, অ্যাপেক্সের যে মানে ছিদ্রটা থাকবে সেটাও আস্তে আস্তে বড়ো হয়ে যাবে, কারণ এখানে পাল্পটা গ্রো করছে, ঠিক আছে, পাল্পটার জন্য প্রচুর ব্লাড সাপ্লাই দরকার হয়েছে। আর হচ্ছে যে আমরা লেভিনা ডোরাটাকে সামান্য দেখতে পারি, মানে ওয়াইড দেখতে পারি। আর হচ্ছে এই ধরনের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের অবশ্যই, বাচ্চাদের হোক আর বড়দের হোক, যে কোনো ক্ষেত্রে হোক, এখানে একমাত্র ট্রিটমেন্ট অপশন হচ্ছে এক্সট্রাকশন করে ফেলা। তাহলে আমরা শেষের দিকে পৌঁছাই গেলাম। তাহলে আমরা ডেন্টাল অরিজিনের পেনগুলোতে আমরা কী কী পাইলাম প্রথম থেকে একটু রিভিউ করি। সেটা হচ্ছে ডেন্টাল হাইপার সেন্সিটিভিটি থাকতে পারে, ক্র্যাক টুথ থাকতে পারে, আর হচ্ছে পালপাইটিস থাকতে পারে। পালপাইটিস আবার কতগুলো প্রকারভেদ আছে, সেগুলো হচ্ছে তার একটা হচ্ছে ইনিশিয়াল পালপাইটিস, যাকে আমরা রিভার্সিবল পালপাইটিস বলি, আর এটা হচ্ছে অ্যাকিউট পালপাইটিস, যাকে আমরা ইরিভার্সিবল পালপাইটিস বলি, হচ্ছে ক্রনিক পালপাইটিস, এবং ক্রনিক পালপাইটিসটা একসময় ক্রনিক হাইপারপ্লাস্টিক পালপাইটিসে রূপান্তরিত করতে পারে, ঠিক আছে। তো আমার ডায়াগনস্টিকের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে কোনটা তার রিভার্সিবল পালপাইটিস আর কোনটা ইরিভার্সিবল পালপাইটিস, এই দুইটা ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েটটা অবশ্যই করতে হবে। কারণ ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে কোনো সময় আমরা ফিলিং করলে তারটা ভালো হয়ে যায়, রুট ক্যানাল দরকার পড়ে না, কিন্তু ইরিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে অবশ্যই রুট ক্যানালটা দরকার পড়ে, ঠিক আছে। আর ক্রনিক পালপাইটিস বা হচ্ছে ক্রনিক ওগুলোর ক্ষেত্রে তো আর আলাদা করে কোনো কিছু বলার নেই, ওগুলোর ক্ষেত্রে অবশ্যই রুট ক্যানাল করতে হবে। কিন্তু রিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে আমরা দাঁতটাকে সেভ করতে পারি, এই জন্য রিভার্সিবল পালপাইটিস থেকে রিভার্সিবল পালপাইটিসগুলো আমাদেরকে মানে আলাদা করতে হবে। এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা সুন্দর করে পড়ে নিতে পারলে তোমার রিভার্সিবল পালপাইটিসের মধ্যে খুব সহজে পার্থক্য বুঝে ফেলতে পারবা। এবং এটা হচ্ছে খুবই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই পার্থক্যটা ইনভেরিয়াবলি প্রায় সব পরীক্ষায় আসে। সো হচ্ছে একদম প্রথমেই হচ্ছে যে একদম মুখস্থ করে ফেলার আগে প্রথমে জিনিসটা ভালো করে বুঝতে হবে এবং তারপরে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। তো এখানে রিভার্সিবল এবং ইরিভার্সিবল পালপাইটিসের পার্থক্যটা আবার আমি সহজ কথা বুঝা দিচ্ছি, যে পেনের টাইপটা কীরকম হবে। দুটার মধ্যে শার্প পেন থাকবে, ইন্টেন্স পেন থাকবে, স্টেবিং পেন থাকবে, আর হচ্ছে যে স্টিমুলাসের রিভার্সিবল পালপাইটিসের স্টিমুলাস যতক্ষণ থাকবে ততক্ষণ পেন থাকবে। ইরিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে স্টিমুলাস রিমুভ করার পরেও পেনটা অনেক সময় ধরে মানে কন্টিনিউ করবে, তাই না। তারপর হচ্ছে রিভার্সিবল পালপাইটিসে সাধারণত রেফার্ড পেনটা কম থাকবে, কিন্তু রিভার্সিবল পালপাইটিসের রেফার্ড পেনটা বেশি থাকবে। পেন অ্যাট নাইট বা পোস্টারাল পেনে রিভার্সিবল পালপাইটিস এই ধরনের কোনো বিষয় থাকবে না। রিভার্সিবল পালপাইটিসে তার রাত্রিবেলা ব্যথা থাকবে এবং পোস্টার চেঞ্জ করলে, মাথাটা বেন্ড করলে ব্যথা বেশি হবে। লোকালাইজেশন, ঠিক আছে, যে সাধারণত রিভার্সিবল পালপাইটিসে লোকালাইজেশন থাকবে না, কারণ হচ্ছে সে কখনো পেরিওডন্টাল ফাইবারকে ইনভলভ করবে না। কিন্তু রিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে লেস্ট স্টেজে সে যেহেতু পেরিওডন্টাল ফাইবারগুলোকে ইনভলভ করতেছে, সুতরাং তার লোকালাইজেশন থাকতে পারে, তাই না। রেফার্ড পেন, পাল্পটা অতটা ডিসফাংশন হয়নি, এই জন্য রেফার্ড পেন খুব বেশি পাওয়া যায় না, কিন্তু হচ্ছে যে ইরিভার্সিবল পালপাইটিসের রেফার্ড পেনটা বেশি থাকে, তাই না। যে হিস্ট্রিতে কী থাকে, হিস্ট্রিতে হচ্ছে রিসেন্ট ডেন্টাল প্রসিডিউর থাকে, সামটাইমস সার্ভাইকাল লেশন, অ্যাব্রেশন থাকতে পারে, আর হচ্ছে রিভার্স পালপাইটিসে অবশ্যই ডিপ ক্যারিজ থাকবে, ট্রমা থাকবে, এক্সটেন্সিভ রেস্টোরেশন থাকবে, ঠিক আছে। পারকাশন ওক্লুশনে সাধারণত এটার মধ্যে ওরকমভাবে পেইন হয় না, কিন্তু হচ্ছে পারকাশনে কোনো পেইন থাকে না, তারপর টেন্ডারনেস থাকে না। ইরিভার্সিবল পালপাইটিসও অবশ্যই পারকাশনে যদি পিডিএফ বা পিডিএলগুলোকে যদি মানে পেরিওডন্টাল লিগামেন্টগুলোকে ইনভলভ করে তাহলে পারকাশনে পেইন থাকবে। পাল্প টেস্টারে এটি পাল্প টেস্টারে নর্মাল রেসপন্স পাবে, আর ওখানে যে নর্মাল অথবা এলিভেটেড রেসপন্স পাওয়া যাবে ইরিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে। কোল্ডে ইরিভার্সিবল পালপাইটিসে এক্সাজারেটেড রেসপন্স পাওয়া যাবে, আর রিভার্সিবল পালপাইটিসে পেন কোল্ডে সাধারণত সেটা পেন রিলিফড হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, ঠিক আছে, যে হচ্ছে ঠান্ডায় রিভার্সিবল পালপাইটিসে ব্যথা বাড়বে, আর ঠান্ডায় রিভার্সিবল পালপাইটিসে ব্যথা বাড়বে, রিভার্সিবল পালপাইটিসে ব্যথা কমবে। হটে ঠিক উল্টা, হটে হচ্ছে রিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে ব্যথা হতে পারে, নাও হতে পারে, কিন্তু হচ্ছে ইরিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে হট স্টিমুলেশনে প্রচুর কোনো ব্যথা হবে, ঠিক আছে। কালার চেঞ্জ সাধারণত পাওয়া যাবে না, ইরিভার্সিবল পালপাইটিসে পাওয়া যাবে। রেডিওগ্রাফ ক্যারিজ ডিফেক্টিভ রেস্টোরেশন থাকতে পারে, ক্যারিজ ডিফেক্টিভ রেস্টোরেশন, পিডিএল স্পেস এনলার্জমেন্ট অবশ্যই থাকবে ইরিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে। ট্রিটমেন্ট যে সাধারণত রিমুভাল অফ কস
এবং হচ্ছে ফিলিং করলেই কাজ হয়ে যাবে একদম। শেষ পর্যায়ে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে আমাদের রুট ক্যানাল করতে হয়, আর ইরিভার্সিবল প্রপার্টিসে সাধারণত অবশ্যই রুট ক্যানাল ট্রিটমেন্ট দরকার হয়। আর এখানে দুটো জিনিস আছে, গ্যালভানিজম আর হচ্ছে অ্যারোডন্টাল জিয়া। এই দুটো জিনিস অবশ্যই এখনকার জন্য অত ইম্পর্টেন্ট নেই, জাস্ট যদি নিয়ে রাখো। গ্যালভানিজম হচ্ছে যে আগে তো আমাদের অ্যামালগাম ফিলিং করা হতো। অ্যামালগাম ফিলিং হচ্ছে মেটালিক ফিলিং থাকলে দেখা যেত যে দাঁতে যদি একটা মেটালিক ফিলিং থাকে এবং সালাইভা অন্য একটা উপাদান থাকে, এই দুটো উপাদানের কারণে অনেক সময় ইলেকট্রিসিটি ক্রিয়েট হয়, একে গ্যালভানিজম বলে। ঠিক আছে, এই ইলেকট্রিসিটি ক্রিয়েট হলে সেই ইলেকট্রিসিটিটা ইলেকট্রিক পাল্প টেস্টারের মতো আমাদের পাল্পকে অনেক সময় দেখা যেত স্টিমুলেশন দিত এবং ব্যথা তৈরি করতো। ঠিক আছে, এখন যেহেতু অ্যামালগাম ফিলিং খুব বেশি একটা করা হয় না, সুতরাং গ্যালভানিজমও ইম্পর্টেন্ট না। আর অ্যারোডন্টালজিয়া হচ্ছে যে যাদের কিনা দাঁতের মধ্যে এরকম হাইপার সেন্সিটিভিটি থাকে বা রিসেন্ট রেস্টোরেশন থাকে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা যখন প্লেনে ভ্রমণ করে, তাই না, প্লেনে উঠে তখন হচ্ছে প্রেশার, মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার চেঞ্জ হয়, তাই না। প্লেনে তো অপর দিকে যত উঠবা তত হচ্ছে প্রেশার কমতে থাকবে, আর অ্যাটমসফিয়ারিক প্রেশার কমতে থাকলে তো আমাদের বডি প্রেশারটা বেড়ে যাবে, তাই না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাটমসফিয়ারিক প্রেশার কমে গেল, আমাদের পাল্পের ভিতরে প্রেশার বেড়ে যায়, আমাদের ফ্রি নার্ভ এন্ডিংয়ের উপর প্রেশার ক্রিয়েট হয়। তখন দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ সাধারণত প্লেনে ভ্রমণের সময় কিংবা পাহাড়ে চড়ার সময় তার দাঁতে ব্যথা অনুভব করে, একে বলা হয় অ্যারোডন্টালজিয়া। ইম্পর্টেন্ট না, স্যার কোনো সময় জিজ্ঞেস করতে পারে। সো আজকে একটু পর্যন্তই, ঠিক আছে। তো তোমরা ডেন্টাল পেন ইন অডন্টোজেনিক, মানে পেন ইন অডন্টোজেনিক অরিজিন এই সম্পর্কে জানলা, এবং এখানে পেনগুলো কী কী কারণে তৈরি হতে পারে। ডেন্টাল হাইপার সেন্সিটিভিটি, ক্র্যাকড টুথ, পালপাইটিসের মধ্যে ডেন্টাল হাইপারমিয়া বা রিভার্সিবল পালপাইটিস, তারপর হচ্ছে অ্যাকিউট পালপাইটিস বা রিভার্সিবল পালপাইটিস, ক্রনিক পালপাইটিস, পাল্প পলিপ ও গ্যালভানিজম আর অ্যারোডন্টালজিয়া। এই কতগুলো জিনিস সম্বন্ধে আজকে জানতে পারলাম। তো আসলে আমি লেকচারটা তৈরি করেছি হচ্ছে ওয়ারেন ব্রিংবামের বই থেকে, ঠিক আছে। এই লেকচারের যে জিনিসগুলো আছে সেগুলো দেখতে পারো, কিংবা হচ্ছে ওই বইটাও একটু দেখে নিতে পারো। আর অবশ্যই বইগুলোর সাথে সাথে কী করবা, প্রচুর পরিমাণ নেট ঘেটে ছবি দেখবা, প্রতিটা জিনিসের ছবি দেখবা, বা ভাইটালিটি টেস্ট কীভাবে করতেছে সেটার উপরে ছবি দেখবা, ইউটিউবে কিছু ভিডিও দেখবা, তাহলে দেখবা যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে যখন পড়ালেখা করবা তখন হচ্ছে এখন পরীক্ষার চিন্তা বাদ দিবা, এখন হচ্ছে নিজেকে ডেভেলপ করার জন্য পড়ালেখা করবা, তাই না। পরীক্ষার আগে দিয়ে কতটুকু কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে সেটা আমি জানাই দিব, তাই না। হুদাহুদি বেশি জিনিস পড়বা না, কিন্তু এখন যে জিনিসটা করবা সেটা হচ্ছে নিজে জানার জন্য পড়বা। কারণ এই যে এই জিনিসগুলো বললাম, ডায়াগনোসিস, এটা কিন্তু তোমার এজ এ ডক্টর হিসাবে খুব ইম্পর্টেন্ট, তাই না। তোমরা পরীক্ষায় যে রেজাল্টই করো না কেন, দিন শেষে যখন ডাক্তার হবা, প্রাইভেট প্র্যাকটিসে যাবা, হ্যাঁ, তখন সেই ভালো ডাক্তার যে কিনা চট করে ডায়াগনোসিস করতে পারতেছে, এবং চট করে পেশেন্টকে পেন রিলিফ করতে পারতেছে। ঠিক আছে, তুমি যদি পেশেন্টের পেন রিলিফ করতে না পারো, তাহলে হচ্ছে যে তুমি যত ভালোই ডাক্তার হও না কেন, পেশেন্ট তোমাকে গুরুত্ব দেবে না, একটু পাত্তা দেবে না। ঠিক আছে, ম্যাজিকের মতো করে পেশেন্ট আসার সাথে সাথে তার পেনগুলোকে তোমার রিমুভ করতে হবে, এবং তুমি যতক্ষণ পর্যন্ত পেনে আইডেন্টিফাই করতে পারবা না যে কী জন্য পেনটা তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি পেনটা কিন্তু রিলিফ করতে পারবা না। সো অন্টোজেনিক পেন সম্বন্ধে, ফেসাল রিজনের পেন সম্বন্ধে খুব ভালো মতো জানা থাকতে হবে, ডায়াগনোসিস করার সক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পেরিওডন্টাল পেন নিয়ে পড়বো, এই পালপাইটিস আর পেরিওডন্টালিসের মধ্যে পার্থক্য পড়বো, আর হচ্ছে এর সাথে অডন্টোজেনিক অরিজিন আর যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছে আমাদের পেরিওডন্সিয়ামে একটা বোন পেন হতে পারে, তাই না, আমাদের হচ্ছে যে মিউকাস মেমব্রেন থেকে পেন হতে পারে। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা অল্প অল্প করে জানার চেষ্টা করব। ওকে, ভালো থেকো। আর তোমাদের যে জিনিসগুলো বুঝতে না পারবা সেই জিনিসগুলো অবশ্যই আমাকে ফিডব্যাক জানাও। ওকে, আল্লাহ হাফেজ।